কিরে, এমন একটা কাজ করলি আর আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? আমি আবার কি করলাম? কেন, তুই জানিস না তুই কি করেছিস? তুই আমার বান্ধবীর সাথে প্রেম করিস, আবার আমাকে একবার বললি না পর্যন্ত। অন্যদের মুখ থেকে আমার শুনতে হয়। তুই হঠাৎ করে এসব কি বলছিস? মাথা নষ্ট হয়ে গেছে নাকি তোর? আমি আবার তোর বান্ধবীর সাথে কখন প্রেম করতে গেলাম? আজব তো। আমার মাথা নষ্ট হয়নি, তুই বাসায় আয়, তোরে দেখতেছি। এই বলে নিহা চলে গেল। আব্দুল তো পুরোই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। হঠাৎ করে এর আবার কি হলো? আমি আবার কখন ওর বান্ধবীর সাথে প্রেম করতে গেলাম? এসব ভাবতে ভাবতে আব্দুল ক্লাসে চলে গেল, কারণ আবির এখনও আসে নাই। আব্দুল একটা টেবিলে বসে আছে, এমন সময় তার কয়েকটা ক্লাসমেট তার কাছে এসে বলল, আব্দুল, আমাদের ট্রিট কোথায়? হঠাৎ আবার কিসের টিক? বারে, প্রেম করিস আর আমাদের ট্রিট দিবি না? ক্লাসমেট হিসেবে তো ট্রিট পাওয়ার অধিকার তো আমাদেরও আছে। কি রে, কি বলিস তোরা? আমি আবার কার সাথে প্রেম করতে গেলাম? আমি প্রেম করি আবার আমিই জানি না? কেন, মিষ্টি আপুর সাথে? তোদের কে বললো আমি মিষ্টির সাথে প্রেম করি? কেন, আবির ভাইয়া তো সবাইকে বলে বেড়াচ্ছে তুই আর মিষ্টি একে অপরকে ভালোবাসিস। এটা তো পুরো কলেজ জানে। এখন বল, ট্রিট কখন দিবি? তোদের টিট আমি দেওয়াচ্ছি, দাঁড়া। আগে আবিরে বাচ্চারে দেখে আসি। এই বলে আব্দুল ক্লাসরুম থেকে বের হলো। এখন আব্দুল বুঝতে পারল কেন একটু আগে নিহা তাকে এসব বলেছে, তার বান্ধবীর সাথে প্রেম করে। মিষ্টি জানলে না জানি কি হয়। এর জন্য আবির কাল যে আমারে বলল আজ সারপ্রাইজ দিবে, এই হলো ওর সারপ্রাইজ। একবার তোর দেখা পাই, তোর সারপ্রাইজ বের করতেছি। এসব ভাবছে আর আবিরকে খুঁজছে আব্দুল। আব্দুল আবিরকে খুঁজতে খুঁজতে কলেজ গেটের সামনে তাকিয়ে দেখে আবির তার দিকেই আসতেছে। এদিকে আবির তার সামনে আব্দুলকে দেখে দিল এক ভৌ দৌড়। আব্দুল তার পিছু পিছু দৌড়াতে লাগলো। আব্দুল অনেক রেগে আছে, তা দেখে আবির দৌড়াতে দৌড়াতে বলল, প্লিজ প্লিজ মামা, আমাকে মাফ করে দে। তুই একবার দাঁড়া, তোর মাপ আমি বের করতেছি। মামা, আমি ইচ্ছে করে এসব করি নাই। তুই শুধু একবার দাঁড়া, তোরে আমি দেখতেছি। আবির দৌড়াচ্ছে আর তার পিছনে আব্দুল। আব্দুল দৌড়াতে দৌড়াতে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। উঠে দৌড়াতে যাবে এমন সময় আব্দুল এসে তার শার্টের কলার ধরে ফেলল। আব্দুল আবিরকে দাঁড় করাতেই আবির যে মেয়েটির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল, সেই মেয়েটি আবিরকে থাপ্পড় দিতে এলে আব্দুল তার হাত ধরে নিল আর বলতে লাগলো, আপু, আপনার কষ্ট করতে হবে না, আপনি যান। ওর সাথে আমার অনেক হিসাব বাকি। এটা বলতে মেয়েটা চলে গেল আর আব্দুল আবিরের দিকে অনেক রেখে তাকালো। আবির ভয়ে ঢোক গিলে আব্দুলকে উদ্দেশ্য করে বলল, প্লিজ মামা, বিশ্বাস কর, আমি এসব করি নাই। বিশ্বাস, তাও আবার তোর মতো হারামি রে? তুই কাল ফাও ফাও টিট নিলি আর আজকে এসব? দাঁড়া, তোরে দেখাচ্ছি। এ বলে আব্দুল আবিরকে মারতে লাগলো। কয়েক মিনিট মারতেই আবির আব্দুলকে উদ্দেশ্য করে বলল, মামা, আর মারিস না, আমি ইচ্ছে করে এসব করি নাই। আমাকে তো মিষ্টি এসব করতে বলেছে। হোয়াট? কি বলিস কি? মামা, মিষ্টি এসব করতে বলেছে। একটু আগে মিষ্টি আমার কাছে এসেছিল আর বলেছিল আমি নাকি তোরে গুন্ডি বলেছি, আর তুই গুন্ডি বলেছিস। ওকে এই মিথ্যে কথাটা বলেছি, সেই জন্যই মারতে এসেছিল। আমি তো ভয়ে ভয়ে সব বলে দিয়েছি যে ওকে তুই তুই ওকে ভালোবাসিস। তাই তোকে মার খাওয়ানোর জন্য মিথ্যা কথা বলেছিলাম যে তুই ওরে গুন্ডি বলেছিস। তখন মিষ্টি আমাকে বলল। আব্দুল কি সত্যি আমাকে ভালোবাসে নাকি তুই বানিয়ে বলছিস? আমি তখন বললাম তুই সত্যিই ওকে ভালোবাসিস, তার মানে তুই আমারে ট্রিট পর্যন্ত দিয়েছিস। মাথা পুরো হ্যাং মারতেছে আমার। সবই বুঝলাম, কিন্তু তুই পুরো কলেজে কেন বলে বেড়াচ্ছিস যে মিষ্টি আর আমি একে অপরকে ভালোবাসি? আগে তো পুরো কথাটা শেষ করতে দিবি। বল। তুই যে মিষ্টিকে সত্যিই ভালোবাসিস, এটা শুনে মিষ্টি আমাকে বলেছে তুই আর মিষ্টি একে অপরকে ভালোবাসিস। এটা পুরো কলেজে হলে বেড়াতে, না হলে নাকি আমার অবস্থা খারাপ করে দিবে, এই বলে আমাকে থ্রেট দিয়েছে। তোকে তো পরে দেখতেছি, আগে ওই মিষ্টিকে দেখে আসি। এই বলে আব্দুল আবিরের কাছ থেকে চলে এলো আর মিষ্টিকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে দ্বিতীয় তলায় গিয়ে দেখলো নিহা আর মিষ্টি গল্প করছে। আব্দুল সেখানে গিয়ে বলল, নেহা, তুই যা তো এখান থেকে, উনার সাথে আমার কথা আছে। আমি যেতে পারবো না।
তুই কি বলবি এখানেই বল। আমার রাগ করতেছে কিন্তু নেহা, তুই যা এখান থেকে। না, আমি যাব না। তুই কি বলবি আমার সামনে বল। তুই যাবি এখান থেকে? আব্দুলের ধমক খেয়ে নিহা সেখান থেকে চলে গেল। আব্দুল অনেক রেগে আছে সেটা মিষ্টিও ভালোভাবে বুঝতে পারছে। তখন আব্দুল মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, কি হচ্ছে এসব? কই কি হচ্ছে? আমি তো কিছুই দেখতে পারছি না। একদম ফাজলামি করবেন না আমার সাথে। আপনি আবিরকে কি বলতে বলেছেন সবাইকে? কি বলতে বলেছি? আমি আর আপনি একে অপরকে ভালোবাসি, এইটা কেন বলতে বলেছেন সবাইকে? যা সত্যি তাই তো বলছি। আমি আপনাকে কখন ভালোবাসলাম? আবির তো বলছে তুই আমাকে ভালোবাসিস, আর আমিও তো তোকে ভালোবাসি। তার মানে কি হলো? আমরা একে অপরকে ভালোবাসি। আবির মিথ্যা বলেছে, আমি আপনাকে ভালোবাসি না। আর এটা নিয়ে বাড়াবাড়ি যেন না হয়। বাড়াবাড়ির কি দেখছিস? বিয়ে পর্যন্ত করব, আর তোর টুনটুনির এখন থেকে যত্ন নিতে থাক। কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ? আমাকে যদি বিনা কাপড়ে দেখিস, তোর টুনটুনি এমনিতেই দাঁড়িয়ে যাবে। না, আমি তোর ভালোবাসার যোগ্য না, নাকি তোর আমি তোর সিনিয়র বলে? জানি না। কি জানি না? তোকে তো বলতে হবে তুই আমাকে ভালোবাসিস কিনা। সত্যি করে চোখের দিকে তাকিয়ে সত্যি বল, ভালোবাসিস নাকি না আমাকে? এটা বলে মিষ্টি আব্দুলের চোখের দিকে তাকিয়ে রইল। আব্দুল কিছু বলছে না, কী বা বলবে? সেও তো মিষ্টিকে ভালোবাসে, তার মনেও তো মিষ্টির জন্য জায়গা আছে, যা আব্দুল কখনো অস্বীকার করতে পারবে না। আব্দুল চুপ করে আছে, কোনো কথা বলছে না। মিষ্টি গভীর ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে আব্দুলের দিকে। আব্দুল কিছু বলছে না। তখন মিষ্টি বলল, কিরে বল, ভালোবাসিস কিনা? বাসি বাসি, আমিও আপনাকে ভালোবাসি। আব্দুলের মুখে এই কথা শোনা মাত্রই মিষ্টি আব্দুলের মুখে নিজের বুকে শক্ত করে আব্দুলকে জড়িয়ে ধরে। সাথে সাথে আব্দুল মিষ্টিকে ছাড়িয়ে নিয়ে বলল, দেখো মিষ্টি, আমি যেদিন তোমাকে প্রথম ছাদে দেখি সেদিনই তোমার উপরে ক্রাশ খাই, মানে ভালো লাগে। তারপর আস্তে আস্তে তোমাকে ভালো লাগতে শুরু করে। কাল রাতে তোমার কথা চিন্তা করে আমি একটুও ঠিকভাবে ঘুমাতে পারিনি। আমার ভালো লাগা যে কখন ভালোবাসায় রূপ নিয়েছে তা আমি নিজেও জানি না। কখন যে আমার মনে অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। কেন জানি না তোমার সাথে ঘুরতে ঝগড়া করতে ভালো লাগে। আমার ভালোবাসা কয়েকদিনে হলেও আমি তোমাকে অসম্ভব ভালোবেসে ফেলেছি। জানি কখনো ভুলতে পারবো না তোমায়। সর্বশেষ একটা কথা বলতে চাই, আমিও তোমাকে অসম্ভব ভালোবাসি, যা কখনো প্রকাশ করা যাবে না। কিন্তু আব্দুল আর কিছু বলল না, থেমে গেল। তখন মিষ্টি আব্দুলকে উদ্দেশ্য করে বলল, কিন্তু কি? দেখো মিষ্টি, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি ঠিকই, কিন্তু এসব প্রেম ভালোবাসায় আমি বিশ্বাস করি না। এখন বলো, বিয়ে করবে আমায়? দেখ আব্দুল, আর মাত্র 4 মাস পর আমাদের এক্সাম। এখন যদি বিয়ে করি তাহলে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে, যা কল্পনারও বাহিরে। পড়াশোনার সাথে বিয়ের কী সম্পর্ক? অনেকেই তো বিয়ের পর পড়াশোনা করে, সেটা তোমার নিজের উপর। আর তোমাকে তো আমি সংসারে মনোযোগ দিতে বলছি না। এক্সামের পর সংসারে মনোযোগ দিবে তুমি। এটা কখনোই সম্ভব না, কারণ পরীক্ষা শেষ হওয়ার আগে আমাকে বাসা থেকে কখনোই বিয়ে দিবে না। আর এভাবে হুট করে বিয়ে করতে চাইলে তো হবে না। তোমার বাসায় আমি রাজি করাবো। দেখো আব্দুল, আমি তোমাকে বলছি না যে আমি তোমাকে বিয়ে করব না। আমাদের এক্সাম তো শেষ 4 মাস পর। এক্সামের পর পর না হয় আমরা বিয়ে করে ফেলবো। এই 4 মাস তুমি অপেক্ষা করতে পারবে না? এই 4 মাস আমরা একে অপরের সাথে ভালোবাসা, শ্রদ্ধা, মর্যাদা এবং ভালোভাবে জেনে নিব। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমাকে বোঝাতে হবে না, আমি সব বুঝে গেছি। আসলে তুমি আমাকে বিশ্বাস করতে চাইছো না। এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা আসলো কই থেকে? আমি তোমাকে বিশ্বাস না করলে কখনোই ভালোবাসতাম না। তাহলে তুমি আমার কথা মানছো না কেন আব্দুল? আচ্ছা যাও, মানলাম তোমার কথা। এই তো আমার মিষ্টি কিউট জুনিয়র বয়ফ্রেন্ড। এই বলে মিষ্টি আব্দুলকে শক্ত করে জড়িয়ে ধরল। আব্দুল আর কিছু বলল না, সে মিষ্টিকে শক্ত করে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিল। আব্দুল আর মিষ্টি একে অপরকে জড়িয়ে ধরে আছে, কোনো কথা বলছে না। মিষ্টির মুখে তো বিশ্বজয়ের করার মতো হাসি। আব্দুল আর মিষ্টি একে অপরকে জড়িয়ে ধরে আছে।
এমন সময় পিছু থেকে নিহা এসে বলল। বাহ, এ क्या सीन है। এটা শুনেই আব্দুল আর মিষ্টি একে অপরকে ছেড়ে দিল। তখন মিষ্টি নিহাকে উদ্দেশ্য করে বলল। তুই আর আসার জায়গা পেলি না? দেখছিস তো কত সুন্দর করে জড়িয়ে ধরেছিলাম। আর জড়িয়ে ধরতে হবে না, বিয়ের পর ধরলেই হবে। আমার ছোট ভাই আমার বান্ধবীর সাথে প্রেম করে, তাও আবার আমার সামনে। আর আমি সিঙ্গেল হয়ে আমাকে দেখতে হচ্ছে। হায় রে কপাল। তোরে কি কেউ প্রেম করতে মানা করেছে? কলেজে তো কত ছেলে আছে, একটা পছন্দ করে পটিয়ে নে। আমার বাবা দরকার নাই, আমি এমনি ঠিক আছি। তোরাই প্রেম কর। তাহলে হিংসা করতেছিস কেন? আমি আবার কই হিংসা করলাম? বড় হয়ে ছোট ভাইয়ের প্রেম দেখতে হচ্ছে, তাই মনের দুঃখে বললাম। হয়েছে, তোরে আর মনে দুঃখে বলতে হবে না। আমি বাসে গিয়ে বলছি তোর বিয়ে করে দিতে। আমার এখন বিয়ে করার শখ নাই। যা তুই বিয়ে কর গিয়ে আমার বান্ধবীর সাথে। করবই তো, তোর জন্য কি আমি অপেক্ষা করব নাকি? আমার জন্য তোর অপেক্ষা করতে হবে না। যা ভাগ, তুই গিয়ে বিয়ে কর। তোর সাথে কথা বলে মাথা নষ্ট করতে চাই না। তোরা থাক, আমি গেলাম। এই এই, কই যাচ্ছিস? আমার সামনে আমার বান্ধবীর সাথে প্রেম করিস আর ট্রিট দিবি না? না দিব না, কি করবি? ঠিক আছে, বাসায় গিয়ে সব বলছি। আয় তুই বাসায়। প্লিজ বোন, তোর বাসায় গিয়ে বলতে হবে না। তোর টিট লাগবে তো? ঠিক আছে, কাল টিট দিব, যা। না, আজকেই লাগবে। প্লিজ বোন, বোঝার চেষ্টা কর। আমার কাছে টাকা নেই। একটা কাজ কর, তুই আমার টাকা ধার দে, আমি দিয়ে দিব কাল। শিয়ালকে ধার দিব মুরগি? হাসালি। তাড়াতাড়ি চল, ট্রিট দিবি, না হলে আমি বাসায় গেলাম। এই তোরা থাম, আমি ট্রিট দিব, চল। এই না হলো আমার জান, তুমি 1 মিনিট দাঁড়াও। আবির আর কয়েকজনকে ডেকে নিয়ে আসি। বেচারা অনেক মার খাইছে আমার হাতে। তুমি ওদের নিয়ে ক্যান্টিনে আসো, আমরা ক্যান্টিনে যাচ্ছি। ওকে। তারপর মিষ্টি আর নিহা ক্যান্টিনে চলে গেল। আব্দুল, আবির আর তার কয়েকটা ক্লাসমেট নিয়ে চলে গেল ক্যান্টিনে। তারপর সবাই মিলে আড্ডা দিতে দিতে খাবার খেতে লাগলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার ক্লাসে চলে গেল। আব্দুল তার ক্লাসে এসে একে একে সব ক্লাস শেষ করলো। তারপর ক্লাস থেকে বেরিয়ে গেটের কাছে দাঁড়িয়ে মিষ্টি অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর মিষ্টি আর নেহা বেরিয়ে আসলো। তখন মিষ্টি নেহাকে উদ্দেশ্য করে বলল। নেহা, তুই হেঁটে হেঁটে বাসায় চলে যা, আমি আর আব্দুল কোথাও থেকে ঘুরে আসি। যা যা, তোদেরই তো দিন। হাই আল্লাহ, আমি এসব দেখার আগে তুমি উপরে তুলে নিলে না কেন? তুই রাস্তার মধ্যে দাঁড়া, আমি গাড়ি দিয়ে তোর উপরে পাঠিয়ে দিচ্ছি। আমার এত তাড়াতাড়ি উপরে যাওয়ার ইচ্ছা নেই। এখনও বেঁচে আছি কার সাথে বিয়ে হবে দেখার জন্য, জামাই পিটানোর জন্য। হয়েছে, এখন যা এখান থেকে, আমরা ঘুরে আসি। আমার বান্ধবীকে পেয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছিস? যা ভাববি সেটাই, চল যা এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, তোদের প্রেম দেখার ইচ্ছে নেই আমার। আর একটা কথা, আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবি, না হলে তো বুঝতেই পারছিস। ওকে, আনবো, যা এখন। তারপর নিহা চলে গেল সেখান থেকে। আব্দুল আর মিষ্টি ঘুরতে বের হলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা পার্কে চলে গেল তারা। মিষ্টিকে ঘাসের উপর বসে পড়ল আর আব্দুল মিষ্টির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। মিষ্টি আব্দুলের চুলে বিলি কেটে দিতে লাগলো। আব্দুল চোখ বন্ধ করে উপভোগ করছে। এমন সময় মিষ্টি হঠাৎ করে বলল। আজ থেকে তোর সিগারেট খাওয়া বন্ধ। তুমি কিভাবে জানলে আমি সিগারেট খাই? সেদিন রাতে তোরে ছাদে খাইতে দেখেছিলাম। সিগারেট কেন খাই এটা ভাবতে এখন একটা সিগারেট লাগে, ছাড়বো কেমনে? তোর আজ থেকে সিগারেট খাওয়া বন্ধ। সিগারেট না খেলে আমি কি খাবো? আর সিগারেট না খেলে আমার সিগারেট খাওয়ার পিনিক উঠে। কেন আমার ঠোঁট জোড়া চুষে খাবি? এটা বলে মিষ্টি লজ্জায় লাল হয়ে গেল। আব্দুল তো অবাক হয়ে মিষ্টির দিকে তাকিয়ে আছে। তখন আব্দুল দুষ্টামি করে বলল। আমার তো এখন সিগারেটের পিনিক উঠেছে, আমি এখন তোমার ঠোঁট খাবো। এটা বলে আব্দুল তার মুখ মিষ্টির কাছে নিয়ে গেল। মিষ্টির গরম নিঃশ্বাস আব্দুল অনুভব করতে পারছে। আব্দুল আর মিষ্টির শরীরে এক শিহরণ বয়ে যাচ্ছে। আব্দুল আর কোনো কিছু না ভেবে চার ঠোঁট এক করে দিল। মিষ্টি পুরো কেঁপে উঠল। মিষ্টি প্রথমে রেসপন্স না করলেও পরে রেসপন্স করে। এদিকে আব্দুল তো কোনো এক অনুভূতির শহরে ভাসছে। আস্তে আস্তে আব্দুলের হাত মিষ্টির বুকের উপর চলে যায়। আব্দুল তখন বুঝতে পারছে কোথায় হাত দিয়েছে।
আব্দুল তখন সুযোগটা মিস করলো না। আস্তে আস্তে নরম রবার্টের মতো বলগুলো টিপতে লাগলো। মিষ্টিও আব্দুলের পিঠ খামচে ধরে কিস করতে লাগলো। সে যে এক কেমন অনুভূতি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই অনুভূতি আপনারা বুঝতে পারবেন না, কারণ আপনারা অসহায় সিঙ্গেল শিশু। আপনাদের মতো সিঙ্গেল শিশুদের আর কিছু বলে কষ্ট দিতে চায় না। আপনারা আবার রাতে স্বপ্ন দেখবেন। প্রায় 15 মিনিট লিপ কিস করার পর আব্দুল মিষ্টিকে ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলো। মিষ্টি তো লজ্জে কিছু বলছে না, তা দেখে আব্দুল বলল, আরেকটা দেই? এই না না, বিয়ের পর। আর আমার এই ছোট বলগুলো টিপলে কেন? তাহলে চলো বিয়ে করি। আর ওই বলগুলো টিপতে পারলাম কই? এত ছোট বল দুইটা তোমার, এত টাইট কেমনে কি? দেখবি আস্তে আস্তে টিপাটিপি করলে যখন বড় হয়ে যাবে তখন বেলুনের মতো তুলতুলে নরম হয়ে যাবে। তাহলে চলো আজকে রাতে তোমাকে আদর করে টিপে টিপে তোমার বল দুইটা বেলুন বানিয়ে ফেলবো। আর 4টা মাস অপেক্ষা কর, তারপর যত ইচ্ছা আদর করিস, না বলবো না। 4 মাস মানে 120 দিন অপেক্ষা করতে হবে? ঘুরে আমার জুনিয়র লুচ্চা বয়ফ্রেন্ড রে, তার আর তর সইছে না। আমি লুচ্চা না। আমার মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন থাকা সত্ত্বেও আমি কারোর সাথে কথা পর্যন্ত বলি না। আশা করি দ্বিতীয়বার আমার লয়্যালিটি নিয়ে প্রশ্ন তুলবে না। ঘুরে আমার কিউট জুনিয়র জামাই রে, আমার প্রতি এত লয়ালিটি। বোর আর হইলাম কই? হবে হবে, কিছুদিন অপেক্ষা করো, দেখবে বর থেকে বাবুর আব্বু হয়ে গেছো। আচ্ছা মিষ্টি, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? তুমি ছেড়ে গেলে আমি নিজেকে সামলাতেই পারবো না। তোমাকে নিয়ে আমার ভয় হয়। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, আমি তোমায় ঠকাবো না কখনো। আর আমাকে নিয়ে তোমার ভয় করতে হবে না। তুমি আমার দিকে খেয়াল রেখো, আমি তোমায় ভালোবেসে যাব। তোমায় আমি অনেক ভালোবাসি আর অনেক বিশ্বাস করি। আচ্ছা চল, অনেক সময় হয়ে গেল, ওঠা যাক। চলো। ওকে চল। তারপর মিষ্টি আর আব্দুল ফুচকা খেতে গেল। একে অপরকে ফুচকা খাইয়ে দেওয়ার মাধ্যমে ফুচকা খাওয়া শেষ করলো। তারপর নিহার জন্য ফুচকা নিয়ে ওরা বাসায় আসতে লাগলো। আব্দুল বাইক চালাচ্ছে আর পিছন থেকে মিষ্টি বুকটা চেপে ধরেছে। কাল ছিল এক ভিন্ন সম্পর্ক আর আজ এক ভিন্ন সম্পর্ক দুজনের মাঝখানে। মিষ্টি পিছন দিক থেকে আব্দুলকে জড়িয়ে ধরে। আব্দুলের এক অদ্ভুত ফিলিংস হচ্ছে, যা আপনাদের মতো সিঙ্গেল পোলাপাইন বুঝবে না। যান বাসে গিয়ে আশি খান, সিঙ্গেল থাকতে লজ্জা করে না। তারপর আব্দুল আর মিষ্টি বাসে চলে আসলো। মিষ্টি তার বাসে যাওয়ার আগে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। আব্দুল বুকে হাত দিয়ে মিষ্টির যাওয়ার দিকে তাকিয়ে রইল। মিষ্টি তার বাসার ভিতরে ঢুকে গেল। আব্দুল তার বাসার কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর নিহা এসে দরজা খুলে দিল। নিহা আব্দুলকে উদ্দেশ্য করে বলল, কিরে, প্রেম করা হলো? তার বলতে তোর মতো সিঙ্গেল নাকি আমি? তুই এসব প্রেম টেম বুঝবি না। আমি সিঙ্গেলই ভালো আছি, আমার প্যারা নেওয়ার ইচ্ছে নাই। কয়েকদিন পর বুঝতে পারবি প্যারা কাকে বলে। আর ও যে গুন্ডি, সামনে দেখিস প্যারা কাকে বলে। জানি, আর তুইও আমাকে চিনিস না। ওর গুন্ডি সোয়া ভালো করে দিব কয়েকদিনে। যাই হোক, ওরে কখনো কষ্ট দিস না। এমনি গুন্ডি, কিন্তু ওর মনটা অনেক ভালো। আমার বান্ধবী বলে বলছি না, ওর মতো মেয়ে হয় না। জানি আমি, তোকে বলতে হবে না। ভিতরে আসতে দে। আর এই নে তোর ফুচকা। এই বলে আব্দুল নেহাকে ফুচকা দিয়ে চলে আসলো তার রুমে। আর নেহা তো ফুচকা পেয়ে সেই খুশি। বুঝি না মেয়ে মানুষ এত খুশি হয় কেন ফুচকা পেলে। কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপর আব্দুল রুমে গিয়ে ফ্রেশ হয়ে দিল এক ঘুম, কারণ অনেক ক্লান্ত হয়ে আছে। সন্ধ্যার সময় আব্দুলের ঘুম ভাঙে কানে নাকে সুরসুরি হওয়ার কারণে। আব্দুল ঘুমো ঘুমো চোখে তাকিয়ে দেখে মিষ্টি তার চুল দিয়ে আব্দুলের নাকে কানে সুরসুরি দিচ্ছে। আব্দুল এটা দেখে মিষ্টিকে বুকের সাথে চেপে ধরল। আব্দুল মিষ্টিকে শক্ত করে বুকের সাথে চেপে ধরতেই মিষ্টি চমকে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে আব্দুলের থেকে ছাড়িয়ে নেয়। তখন আব্দুল বলে, কখন এলে তুমি? এই তো এখনই এসে দেখলাম তুমি ঘুমাচ্ছ, তাই দুষ্টুমি করতেছিলাম। ও আচ্ছা, তুমি থাকো, ফ্রেশ হয়ে নেই। তারপর আব্দুল ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল।
মিষ্টি আব্দুলের ঘরটা ভালোভাবে দেখতে লাগলো। কিছু কিছু জিনিস অগোছালো, তা গুছিয়ে দিচ্ছে। গুছিয়ে বিছানায় গিয়ে বসে ফোন চালাতে লাগলো। প্রায় 5 মিনিট পর আব্দুল ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মিষ্টি পুরো ঘরের লুক চেঞ্জ করে ফেলেছে। আব্দুল আর কিছু বলল না। তখন মিষ্টি বলল, এই ছাদে চলো, নিহার সেখানে আমার জন্য অপেক্ষা করছে, সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। চলো তাহলে। তারপর আব্দুল আর মিষ্টি ছাদে চলে আসলো। এসে দেখে নিহা ফোন চালাচ্ছে। তারপর আব্দুল মিষ্টির কোলে মাথা দিয়ে দোলনায় শুয়ে পড়ল। নিহা কিছু বলছে না, এদের কাহিনী দেখছে আর আফসোস করছে। এভাবেই তিনজনে আড্ডা দিতে লাগলো। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরই সবে নিচে নামলো। তারপর সবাই মিলে রাতের ডিনার করে নিল। মিষ্টি চলে গেল তার বাসায়, আর আব্দুল চলে এলো তার রুমে। রুমে এসে আব্দুল বসে বসে গেমস খেলতে লাগলো। কিছুক্ষণ গেম খেলে ঘুমানোর প্রস্তুতি নিবে, অমন সময় ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার, তাই রিসিভ করলো না। এভাবে 2-3 বার ফোন দিতে লাগলো, আর আব্দুল ফোন কেটে দিতে লাগলো। কেননা আব্দুল কোনো অপরিচিত নাম্বার রিসিভ করে না। 2-3টা বার কল কেটে দিতে টং করে একটা মেসেজ এলো। আব্দুল তাকিয়ে দেখে মেসেজটাই লেখা, আমি মিষ্টি বলছি, ফোনটা রিসিভ করো তাড়াতাড়ি, না হলে খারাপ কিছু হয়ে যাবে। এটা দেখতেই আব্দুল হালকা ভয় পেতে লাগলো। অনেকবার ফোন কেটে দিয়েছে, না জানি কত রেগে আছে। আব্দুল আরও কিছু ভাবার আগেই আবারও ফোনটা বেজে উঠল। সাথে সাথেই আব্দুল ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে মিষ্টি বলল, তোরে কতবার ফোন দিলাম, ধরলি না কেন? ইচ্ছে করছে তোরে বাসায় গিয়ে মেরে আসি। আমি কি জানি নাকি এটা তোমার নাম্বার? আর আমি আননোন কোনো নাম্বার রিসিভ করি না। নাম্বারটা সেভ করে রাখ, আমি যদি ফোন দেই সাথে সাথে রিসিভ করবি, যেই অবস্থাতেই থাকিস না কেন। আর যদি রিসিভ না করিস তাহলে তোর কপালে দুঃখ আছে। ঠিক আছে, আর ভালোভাবেও তো কথা বলতে পারো। কেউ ভালোবাসা মানুষের সাথে এভাবে কথা বলে? আমার রাগ উঠলে আমি এর চেয়ে ভালোভাবে কথা বলতে পারি না, তাই আমাকে রাগাবি না কোনো সময়। ওকে, রাগাবো না। এখন তো ঠিকভাবে কথা বলো। ঠিক আছে জান, ঠিকভাবে কথা বলছি। ওলে লে লে লে, আমার বাবুটা এখন কি করে? ফাজলামি করো আমার সাথে? তোমার বাবু এখন ঘাস কাটবা? কি? ঘাস। এভাবে দুষ্টু মিষ্টির কথার সাথে দুষ্টামি করতে করতে রাত প্রায় 1টা বেজে গেল। আব্দুলের অনেক ঘুম পাচ্ছে। তখন আব্দুল মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, জান, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ফোন রাখলাম। এই একদম ফোন রাখবি না। তো আমি এখন কি করব? আমার ঘুম পাচ্ছে অনেক। আচ্ছা একটা কাজ কর, আমাকে ভিডিও কল দে, তারপর ফোনটা এক সাইডে রেখে ঘুমিয়ে পড়, যেন তোর মুখ ভালোভাবে দেখা যায়। এখন দেখার কি আছে? আমার ঘুম পাচ্ছে না এখন, তুই ভিডিও কল দিবি কিনা বল। দিচ্ছি দিচ্ছি জান। কেয়ার করার আব্দুল ভিডিও কল দিয়ে ফোনটা এক সাইডে রেখে দিল, যেন মিষ্টি স্পষ্টভাবে তার মুখ দেখতে পায়। তারপর আব্দুল ঘুমাতে লাগলো, আর মিষ্টি আব্দুলের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মিষ্টিও আব্দুলের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ল। প্রায় সকাল 8টা, এমন সময় আব্দুলের ঘুম ভাঙে। মিষ্টি ডাকে। আব্দুল ভালোভাবে তাকিয়ে দেখে রুমে তো মিষ্টি কোথাও নেই। ডাকছে কই থেকে, আর রুমের দরজাও তো লক করা। এমন সময় মিষ্টি বলল, আরে গাধা, ফোনের মধ্যে দেখ। আব্দুল ফোনের দিকে তাকিয়ে দেখে এখনও ভিডিও কল প্লে করা আছে, আর তার মধ্যে দিয়ে মিষ্টি আব্দুলকে ডাকছে। আব্দুল ফোনটা হাতে নিয়ে তাকিয়ে দেখে চার্জ প্রায় ফুরিয়ে এসেছে। তারপর আব্দুল মিষ্টির সাথে কিছু কথা বলে ফোনটা চার্জে দিয়ে ফ্রেশ হতে গেল। এভাবেই চলতে লাগলো মিষ্টি আর আব্দুলের জীবন। দিনে কলেজে খুনসুটি, আড্ডা, আর বিকেলে ঘুরতে যাওয়া, রাত প্রায় 1টা পর্যন্ত ফোনে কথা বলা, এভাবেই কাটতে লাগলো তাদের দিন, যা বলে বোঝানোর মতো না। দিন দিন মিষ্টি আর আব্দুলের সম্পর্কটা আরও গভীর হচ্ছে। আব্দুল তার সর্বোচ্চটা দিয়ে মিষ্টিকে ভালোবাসে, আর মিষ্টিও সেম। আব্দুল প্রায় পুরোপুরি মিষ্টির ওপর নির্ভরশীল। মিষ্টি যেটা বলবে আব্দুল সেইটা করবে, যেটা করতে বারণ করবে সেটা করবে না। আব্দুলের পুরো জীবন জুড়ে শিরা উপশিরায় মিশে আছে মিষ্টি। আব্দুলের জীবনে মিষ্টি ছাড়া আর কিচ্ছু নেই। কয়েকদিনের সম্পর্ক হলেও মিষ্টিকে অসম্ভব ভালোবাসে আর বিশ্বাস করে মিষ্টিকে।
এভাবেই যেতে লাগলো তাদের দুষ্টু মিষ্টি দিন। এভাবেই চলে গেল প্রায় 3 মাস। সামনে তাদের এক্সাম, কিন্তু ভালোবাসার কোনো চা নেই। সামনে এক্সামের পড়াশোনায় চাপ থাকা সত্ত্বেও এক বিন্দু পরিমাণ ভালোবাসা তাদের মধ্যে কমেনি। এক বিন্দু পরিমাণ অবহেলা কেউ কাউকে করে না। আব্দুল আর মিষ্টির সম্পর্ক দেখে অনেকেই জ্বলে, কেন তাদের সম্পর্কে এরকমভাবে হয় না। নিহা আর আবির সহ আব্দুলের সব ফ্রেন্ডই খুশি, কারণ দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে, যা বলে বোঝানোর মতো নয়। এভাবেই চলে গেল 3 মাস। আব্দুল আর মিষ্টি ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে। এমন সময় একজন বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। মিষ্টি তুমি এখানে থাকো, আমি আসতেছি। ঠিক আছে যাও, আমি যাব কি? না, তোমার যেতে হবে না, তুমি এখানে বসো, আমি 5 মিনিটে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তারপর আব্দুল চলে গেল প্রিন্সিপালের রুমে। গিয়ে দেখে প্রিন্সিপাল স্যার বসে বসে কিছু ফাইল ঘাঁটছে। তা দেখে আব্দুল বলল, স্যার আমি আসবো? আরে আব্দুল, আসো ভেতরে আসো। স্যার আমায় ডেকেছিলেন? হুম, সামনে তো তোমাদের এক্সাম, তা পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালোই। যে কারণে তোমায় ডেকেছিলাম তা হলো, তুমি তো তোমার পুরনো কলেজের কাগজপত্র এখনো এনে দিলে না। তোমার সমস্যার কারণে আমি বলেছিলাম পরে এনে দিতে। তুমি যদি এখন কাগজপত্র না এনে দাও, তাহলে তো তুমি পরীক্ষা দিতে পারবে না। আসলে স্যার আমার মনে ছিল না। আচ্ছা, আমি 1-2 দিনের ভিতরে গিয়ে নিয়ে আসবো সব কাগজপত্র। আচ্ছা ঠিক আছে, আর মন দিয়ে পড়াশোনা করো। এক্সামের আর কয়েকদিন বাকি মাত্র। ঠিক আছে স্যার, এখন আসি তাহলে। ঠিক আছে, এসো। তারপর আব্দুল প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে মিষ্টির কাছে আসতে লাগলো আর কিছু একটা চিন্তা করতে লাগলো। তারপর আব্দুল মিষ্টির কাছে চলে এলো। আব্দুলকে চিন্তিত দেখে মিষ্টি বলল, কি হয়েছে তোমার, চিন্তিত দেখাচ্ছে কেন? আরে না, এমনি। প্রিন্সিপাল স্যার কি বলল? আমার ভর্তির সময় আমি আমার পুরনো কলেজের কাগজপত্র নিয়ে আসিনি। সময় নিয়েছিলাম কয়েকদিনের জন্য, সেজন্য ডেকেছিল। ওহ, তাহলে কি তুমি এখন চট্টগ্রাম যাবে? তুমি কিভাবে জানলে? আমি আগে চট্টগ্রামে থাকতাম। নিহা বলেছে। ও আচ্ছা। তা কোন দিন যাবে কাগজপত্র আনতে? ভাবতেছি আজকে রাতেই গাড়িতে উঠবো, তাহলে কাল সকাল সকাল পৌঁছে যাব কলেজে। ও আচ্ছা, তাহলে চলো এখন একটু ঘোরাঘুরি করে বাসায় যাই, ক্লাস করতে হবে না। ঠিক আছে, চলো। তারপর আব্দুল আর মিষ্টি ঘোরাঘুরি করে বিকেলে বাসে চলে এলো। আব্দুল বাসে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লো, কেননা সারা রাত জার্নি করতে হবে। সন্ধ্যার সময় নিহা এসে ডেকে দিল। তারপর আব্দুল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো। রেডি হয়ে নিচে এসে সবার সাথে খাবার খেয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো। বাড়ির বাইরে বের হতে দেখে মিষ্টি দাঁড়িয়ে আছে। তা দেখে আব্দুল বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? জানি না। আব্দুল কিছু না বলে মিষ্টিকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিল। তা দেখে মিষ্টি লজ্জা পেল। তখন আব্দুল বলল, সাবধানে থেকো, মাত্র 2 দিনের বিষয়, যাবো আর আসবো। সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে ফোন দিও, আর আমি ফোন দিলে ধরো, না হলে তো বুঝতেই পারছিস কি হবে। হুম। তারপর আব্দুল মিষ্টি থেকেও বিদায় নিয়ে চলে এলো বাস স্টেশনে। তারপর একটা চট্টগ্রামের উদ্দেশ্যে টিকিট কেটে আধা ঘন্টা পর গাড়িতে উঠে পড়ল আর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলো। তারপর আব্দুল মিষ্টিকে ফোন দিল। প্রায় সারা রাত মিষ্টির সাথে কথা বলে বলে কাটিয়ে দিল। রাত প্রায় 8টার সময় আব্দুল চট্টগ্রামে পৌঁছে যায়। বাস থেকে নেমে আব্দুল ফোনটা বের করে ফোন দিল রানাকে। রানাকে হয়তো এতদিন ভুলে গেছেন। রানা হলো আব্দুলের বন্ধু, পুরনো কলেজের। আব্দুল কয়েকবার ফোন দিল রানাকে, কিন্তু ফোনটা বন্ধ আসছে। তা দেখে আব্দুল একটু চিন্তিত হলো, রানার আবার কিছু হয়ে গেল নাকি। আব্দুল আর কোনো কিছু না ভেবে একটা গাড়ি নিল। তারপর আসতে লাগলো সেই জায়গায় যেখানে আব্দুল আগে থাকতো। প্রায় আধা ঘন্টা পর চলে এলো সেই কাঙ্ক্ষিত জায়গায়। আব্দুল বাসার সামনে এসে 2-3 বার কলিং বেল চাপ দিতেই রানা চোখ মুছতে মুছতে এসে দরজা খুলে দিল। চোখের সামনে আব্দুলকে দেখে রানা অবাক হয়ে বলল, কি রে,
আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? তুই তাও আবার এত সকাল সকাল? আরে স্বপ্ন না, সত্যি। কিন্তু তুই এত সকাল সকাল হঠাৎ? কিছু হয়েছে নাকি? আরে না, কলেজ থেকে কিছু কাগজপত্র নিতে হবে, তাই আসলাম। ও আচ্ছা, আয় ভিতরে আয়। আর আমাকে বলে আসতে পারতি তো, তোকে আনতে যেতাম। কতবার ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ আসছে। আসলে চার্জ নাই, বন্ধ হয়ে আছে। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি আসছি। ওকে। তারপর আব্দুল রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপর কিছুক্ষণ ফোনে মিষ্টি আর তার আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হতেই রানা সকালের জন্য নাস্তা নিয়ে এলো। তারপর দুজনে নাস্তা করে নিল। দুজনে সোফায় বসে আছে। এমন সময় আব্দুল বলল, নিলয়ের কি অবস্থা? আগের মতোই, সুস্থ হয়ে এসে এখন তোকে খুঁজে বেড়াচ্ছে পাগলের মতো। আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না, ওরে সেদিন রাতে তো বাজেভাবে মারলো কে? যেই মারুক, ভালো করছে। আমি মারতে পারলে তো আরও ভালো লাগতো। ওর জন্য তুই আমার কাছ থেকে দূরে। তোর জন্যই ও আমার হাত থেকে বেঁচে আছে। আরে না, ওর কারণে না, এমনিই বাসায় যাই না 2 বছর ধরে, আব্বু আম্মু রাগ করেছিল তাই। ও, কিন্তু আজকে যদি কলেজে দেখা হয় তাহলে কিন্তু বিশাল বড় একটা ঝামেলা লেগে যাবে। হুম, আমিও সেটাই ভাবছি। আর যদি কোনো ঝামেলা করতে আসে, এবার আর পারবে না, গিয়ে রেখে দেব। আগে গিয়ে দেখি না কি হয়। হুম, আজের একটা ভিত করতেই হবে। আচ্ছা, আমাকে একটা কথা বল। হুম, বল। তুই চাইলেই তো ওর কাহিনী শেষ করে দিতে পারিস। তাহলে তুই ওর কিছু করতেছিস না কেন বুঝলাম না। এখানে থাকলে ওর গায়ে হাত তুলতে হবে, তাই সেই কারণে তুই এখান থেকে চলে গেছিস। সেটা আমি জানি, কিন্তু কেন? আচ্ছা, নিলয় আমাদের কি ছিল আগে? বেস্ট ফ্রেন্ড। এখন বল, তুই আমাকে কি ভাবিস? বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের চেয়ে বেশি নিজের ভাই মনে করি তোকে। তাহলে তোর আর আমার সম্পর্ক যদি কাল কোনো কারণে নষ্ট হয়, তাহলে কি আমার গায়ে হাত তুলবি? না, কখনোই না। সেই কারণেই আমি ওর সাথে ঝামেলা করতে চাই না। ও ওর মতো থাকুক, আমরা আমাদের মতো। এটা নিয়ে বাড়াবাড়ি আর করবি না। হুম, আচ্ছা, নীলয় যদি কোনো ঝামেলা করে, আমি শিওর কোনো না কোনো ঝামেলা হবে আজ তোকে দেখলে। হুম, জানি। তার জন্য আমরা প্রিপারেশন নিয়ে যাব। তুই পোলাপান ঠিক করে রাখিস। ওকে, আচ্ছা তুই ঘুমা, অনেক জার্নি করে এসেছিস। আচ্ছা, পোলাপান রেডি করে রাখিস। আর একটা কথা, 2 ঘন্টা পর আমাকে ডেকে দিবি। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা। এই বলে রানা চলে গেল। আব্দুলও ঘুমিয়ে পড়ল অনেক ক্লান্ত থাকেই। প্রায় 2 ঘন্টা পর রানা এসে আব্দুলকে ডেকে দিল। আব্দুল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আব্দুল আর রানা সোফায় বসে আছে। তখন আব্দুল বলল, কি রে, পোলাপান রেডি আছে তো? যদিও পোলাপান লাগবে না, আমরাই যথেষ্ট। তবুও কয়েকটা পোলাপান রেডি করে রাখছি। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, তুই আমার সাথে থাকবি না। যদি আমি ইশারা করি তাহলে আসবি, না হলে না। যদিও ওদের আমি একাই দেখে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর পাশে পাশেই থাকবো। আচ্ছা ঠিক আছে, চল যাওয়া যাক। হুম, চল। তারপর আব্দুল আর রানা চলে এলো কলেজের উদ্দেশ্যে। আব্দুল ভালোভাবে তার G18 গানটা ভালোভাবে গুঁজে নিল কোমরে। কলেজে আসতেই রানা আব্দুলের থেকে দূরে সরে গেল। আব্দুল কলেজের ভিতর গিয়ে দেখলো নিলয় কোথাও নাই। তাই আব্দুল ভাবল, যাক, ভালোই হয়েছে, না হলে কে আবার এখন ঝামেলায় জড়াবে। এই ভেবে আব্দুল সেই চিরচেনা ক্যাম্পাস ধরে হেঁটে চলে গেল প্রিন্সিপাল রুমে। আব্দুল প্রিন্সিপাল রুমের সামনে গিয়ে বলল, স্যার, আসতে পারি? আরে আব্দুল, এতদিন পর আসো আসো। আব্দুল ভিতরে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। তখন প্রিন্সিপাল স্যার আব্দুলকে বলল, আব্দুল, তুমি কোথায় গেছিলে, তা আবার এতদিন ধরে? স্যার, আপনি তো জানেন আমার বাসা ঢাকায়, তাই সেখানে একটা কলেজে গিয়ে ভর্তি হয়েছি আব্বু আম্মুর সুবিধার্থে। ও আচ্ছা, বুঝলাম। তা এতদিন পর হঠাৎ কি মনে করে এখানে আসা? আসলে স্যার, আমি তো সেখানে ভর্তি হয়েছি হঠাৎ করে, তাই ছাড় পড়তো আর কিছু কাগজপত্র নিয়ে যেতে পারি নাই, তাই আসলাম ওগুলো নিতে। আচ্ছা, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি গুছিয়ে দিচ্ছি। এই বলে প্রিন্সিপাল স্যার ছাড়পত্র দিয়ে দিল আর কিছু গুরুত্বপূর্ণ কাগজ। তখন আব্দুল বলল, স্যার, তাহলে আমি আসি। ঠিক আছে, সাবধানে যেও আর মন দিয়ে পড়ালেখা করো, সামনে তোমাদের এক্সাম।
হুম, তাহলে আমি আসি, আর ভালো থাকবেন স্যার। আচ্ছা এসো। তারপর আব্দুল কাগজপত্র নিয়ে প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে ক্যাম্পাস ধরে হেঁটে আসছে। এমন সময় কেউ পিছন থেকে আব্দুলের পিঠে একটা লাথি দিল। সাথে সাথে আব্দুল মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। আব্দুল উঠে দেখে নিলয় তার সামনে দাঁড়িয়ে আছে, আর তার সাথে কিছু পোলাপাইন। আব্দুলের ঠোঁট কেটে রক্ত পড়ছে। আব্দুল তার ঠোঁটে থাকা রক্ত মুছে নিয়ে নিলয়কে উদ্দেশ্য করে বলে, দেখ নিলয়, আমি কিন্তু এখানে ঝামেলা করতে আসিনি। খামোখা ঝামেলা না করে আমাকে যেতে দে। কি তোরে যেতে দিব? হা হা, হাসাইলি আমারে। মারার সময় মনে ছিল না আমি নিলয়, অন্য কেউ নয়, যে মেরে চলে যাবি আর কেউ কিছু বলবে না। দেখ নিলয়, ঝামেলা সৃষ্টি করিস না। আমি তোকে সেদিন রাতে মারিনি। চুপ, একদম চুপ। মিথ্যা কথা বলবি না। তোর জন্য আমি 3 মাস হসপিটালে বেডে কাটিয়েছি, আর তুই কিভাবে ভাবলি আমি তোকে ছেড়ে দিব? দেখ, আমি তোকে এখনো বলছি, আমি তোর গায়ে হাত দিই নাই। আচ্ছা, মানলাম তুই আনার গায়ে হাত দিসনি, তাহলে তুই পালিয়ে গেলি কেন? এই আমি আব্দুল কখনো ময়দান ছেড়ে পালাই না। আর এখানে থাকলে আমি জানতাম তুই আমার কথাই বলবি যে আমি তোকে মেরেছি, তাই তোর সাথে ঝামেলা করে তোর গায়ে হাত তুলতে চাই না আমি, তাই চলে গেছিলাম। কিন্তু দেখ, এখন ঝামেলা করলে কিন্তু সত্যি সত্যি তোর অবস্থা খারাপ হয়ে যাবে। কি? তুই আমার অবস্থা খারাপ করবি? দেখ তোর অবস্থা করি আজকে আমি। এই বলে নিলয় আব্দুলের বুক বরাবর একটা লাথি মেরে দিল। আব্দুল লাথি খেয়ে আবারও নিচে পড়ে গেল। আব্দুল উঠে সবাইকে মারতে লাগলো, কারণ ওরা 4-5 জন ছিল, যেগুলো আব্দুলের কাছে কোনো ব্যাপার না। আব্দুল এক এক করে সবাইকে হকি স্টিক দিয়ে মারতে লাগলো। নিলয় নিচে আছে আর আব্দুল বেঘোরে মারছে তাকে। এমন সময় কেউ আব্দুলের পিছনে দিল হকি স্টিক দিয়ে এক বাড়ি। আব্দুল বাড়ি খেয়ে মাথায় হাত দিল। মাথা থেকে প্রচুর ব্লিডিং হতে লাগলো। আব্দুল মাথায় হাত চেপে ধরে ঘুরে সামনে তাকিয়ে দেখে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে নিলয়ের ডান হাত রাফি। রাফি সজোরে দিল আব্দুলের বুকে এক লাথি। আব্দুল মাথায় হাত চেপে ধরে মাটিতে পড়ে গেল ছিটকে। এটা দেখে রানা তার ছেলেপুলে নিয়ে আসতে চাইলে আব্দুল হাতের ইশারায় না করে দেয়, যেন কিছুই হয়নি আব্দুলের। আব্দুল মাটিতে বসে আছে। এমন সময় রাফি হাত বাড়িয়ে দিলে নিলয় মাটি থেকে তুলতে রাস্তার কোমরের হাত দিয়ে G18টা বের করতে যাবে। এমন সময় রাফি নিলয়কে মাটি থেকে একটু উঠিয়ে আবারও বুকে লাথি দিয়ে ফেলে দিল নিলয়কে। রাফির লাথি খেয়ে নিলয় নিচে পড়ে গেল। আব্দুল্লাহ নিলয় দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে। আব্দুল তার কোমর থেকে G18 বের করলো না। নিলয়কে লাথি দিয়ে নিলয় আর আব্দুলের দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসতে লাগলো রাফি। তখন রাফি নিলয়কে উদ্দেশ্য করে বলল, কিরে নিলয়, অবাক হচ্ছিস? অবাক হওয়ারই কথা। অনেক দিনের মাস্টার মাইন্ড প্ল্যান কাজে লাগলো আমার। প্ল্যান? কিসের প্ল্যান? কেন এই সব কিছুর? এইসব কিছুর মানে? আরে এত অস্থির হচ্ছিস কেন? তোদের সব বলবো আজকে, না হলে তোদের মরার পরও আফসোস থেকে যাবে। আচ্ছা শুন তাহলে। আচ্ছা, তোর মনে আছে তুই একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতি, যার কারণে তোর আর আব্দুলের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়ে তোরা একে অপরের শত্রুতে পরিণত হয়েছিস? যেখানে আব্দুলের কোনো দোষ ছিল না, সব আমার প্ল্যান করা। আচ্ছা শুরু থেকে বলি, তুই মেয়েটাকে একটু বেশি জান প্রাণ দিয়ে ভালোবাসতি, যেটা আমরা সবাই জানতাম। তুই একটু বিতু থাকার কারণে তুই একটা চিঠি লিখে আব্দুলকে দিয়েছিলি মেয়েটাকে দেওয়ার জন্য, মনে আছে? মনে আছে। যেটা আব্দুল আমার চিঠি পাল্টে সে লাভ লেটার দিয়েছিল আর আমার নামে বাজে বাজে কথা বলেছিল। আমি কাউকে কোনো চিঠি দেই নাই। আমি তো চিঠি রাফিকে দিয়ে চলে এসেছিলাম, যাতে ওই মেয়েটাকে দিয়ে দেয়। আরে আমার কথা শোন, মরার জন্য উতলা হয়ে উঠেছিস কেন? চিঠিটা তুই আব্দুলকে দিয়ে চলে যাওয়ার পর আব্দুলের ফোনে একটা ফোন আসে, তার আব্বু নাকি অসুস্থ। তাই আব্দুল চিঠিটা আমার হাতে দিয়ে চলে গিয়েছিল, আর আমিও সে সুযোগটা কাজে লাগালাম। আব্দুলের নাম নিয়ে একটা লাভ লেটার লিখে, তোর নামে সব বাজে বাজে কথা লিখে, আব্দুলের নাম লিখে মেয়েটাকে চিঠিটা দিলাম। যার ফলে তুই পরের দিন মেয়েটাকে প্রপোজ করায় মেয়েটা তোর মুখে জুতা দিয়ে বাড়ি মেরে পুরো ক্যাম্পাসের সামনে তোকে
অপমান করেছিল, যেখানে আব্দুল বেচারা ফেঁসে গেল। আর তুই এটার জন্য আব্দুলকে শুধু দায়ী করেছিলি, যেখান থেকে তোদের শত্রুতা শুরু। তারপর আস্তে আস্তে তোদের উস্কানি দিয়ে তোদের শত্রুতা চরম পর্যায়ে বাড়িয়ে তুললাম, মারামারি পর্যায়ে। এত করে তোর লাভ কি? তুই কেন আমাদের বেস্ট ফ্রেন্ডশিপটা নষ্ট করে একে অপরের শত্রু বানানি? জবে থেকে তোরা কলেজে এসেছিলি তখন থেকে তোদের কারণে আমি ড্রাগস পাচার করতে পারতাম না। আমি পুরো কলেজ রাজত্ব করতাম, ড্রাগস পাচার করতাম, আর তোরা এসে সব নষ্ট করে দিলি। আমি নিজের কলেজে আমি রাজত্ব করতে পারতাম না শুধু তোদের কারণে। আরও আমার অনেক ক্ষতি হয়েছে শুধু তোদের কারণে। তোদের বন্ধুত্ব এতটাই মজবুত ছিল যে আমি কিছু করতে পারতাম না, তাই আমি আস্তে আস্তে তোদের সাথে মিশে যাই। আর তোদের সেই শত্রুটাকে কাজে লাগিয়ে আমি আবার ড্রাগস পাচার করতে লাগলাম। ওই দিন রাতে তো আমি নিলয়কে মারিনি, তাহলে কি তুই? আমি ওদিন রাতে নিলয়কে মেরেছিলাম, কিছু পোলাপান দিয়ে মুখে মাস্ক লাগিয়ে। আর আসার সময় তোর নাম বলেছিলাম, যার কারণে নিলয় ভেবেছে তুইয়ে ওকে মেরেছিস। এই দিন যাতে আমাকে না মেরে ফেলে বাঁচিয়ে রাখার কারণ কি? ওদিন রাতে মেরে ফেলে আজকে এই কাঙ্ক্ষিত দিন আসতো না। তোকে যদি মেরে ফেলতাম তাহলে আব্দুল আমাকে কোনোভাবে খুঁজে মেরে ফেলতো, কারণ আব্দুল এখনও তোকে বেসম্যান ভাবে, তাই তোর গায়ে হাত তোলে না। তোকে যদি আমি মেরে ফেলতাম তাহলে আব্দুল তোর খুনি ভেবে আমাকে মেরে ফেলতো। তাই ওদিন তোকে মেরে আদামারা করে রেখেছিলাম, যাতে তুই আব্দুলকে মেরে ফেলার জন্য খুঁজে বেড়াস। আর তুই বোকার মতো আমার কথা ধরে আব্দুলকে মারতে আসবি, যদিও এই কাঙ্ক্ষিত দিনটি 3 মাস আগে আসার কথা। আব্দুল চলে যায়, সেই কাঙ্ক্ষিত দিনটি আজ এলো। তোদের একসাথে মারবো আমি। এবার রেডি হ মরার জন্য। আরে তুই আমারে এখনও চিনিস নাই। আমি যদি আমার পুরনো রূপ ধরি তাহলে এখানে একটাও মানুষও বেঁচে থাকবে না। যা এবার উপরে যা, ইউর টাইম ইজ ওভার। এটা বলেই আব্দুল তার কোমর থেকে G18টা বের করে পুরো 6টা গুলি রাফির বুকে মেরে দিল। রাফি বুঝে ওঠার আগেই কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ আব্দুল এমনটা করবে এটা কল্পনারও অতীত। আচমকাভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গেল ঘটনাটা। আব্দুলের সামনে রাফির মৃতদেহটা পড়ে আছে। আব্দুল এবার উঠে দাঁড়ালো। রানা আর দূরে না থেকে আব্দুলকে এসে ধরল, কারণ আব্দুলের মাথা থেকে এখনও রক্ত পড়তেছে। আর কিছু পোলাপাইন নিলয়কে ধরে উঠে দাঁড় করালো। রানা আব্দুলকে ধরে নিয়ে চলে আসতে লাগলো। পিছন থেকে ফিরে নিলয়ের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে চলে আসতে লাগলো। নিলয় পিছন দিক থেকে কিছু বলার চেষ্টা করলেও বলতে পারল না। কী বা বলবে নিলয়? বলার মতো ভাষাই বা মুখ কোনোটাই তার নাই। রানা আব্দুলকে ধরে সেখান থেকে নিয়ে চলে এলো। তারপর হসপিটালে গিয়ে মাথায় ব্যান্ডেজ করে নিল। তারপর রানা আর আব্দুল বাসায় চলে এলো। আব্দুল আর রানা বসে আছে মুখোমুখি। তখন রানা বলল, এখন কি করবি? কি আর করব, সন্ধ্যার সময় গাড়িতে উঠবো। আজকে রাতটা থাক অন্তত, কাল সকালে যাস। না, আমার কাজ আছে, চলে যেতে হবে। তাহলে এখানে আর আসবি না? আরে আসবো, কয়েকদিন পর পর তোর সাথে দেখা করে যাব। তা নয় বুঝলাম, কিন্তু তুই নাই তাই আর এখানে থাকতে ভাল লাগে না। কার সাথে আড্ডা দিব, কার সাথে কি করব? আরে দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর একটা কথা, নিলয়ের সাথে সম্পর্ক আগের মতো করে নিবি। কখনোই সম্ভব না। ওর মতো বেঈমান এর সাথে বন্ধু তো কখনোই না। ওর মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। আরে এখানে ওর কোনো দোষ নাই, সব খেলা খেলেছে তো রাফি। তুই তো জানিস নিলয় একটু কম বুঝে, যার ফলে আছে এই পরিস্থিতি। আমি তো বিষয়টা এখনও মেনে নিতে পারছি না। আর নিলয় কীভাবে বুঝতে পারবে? বুঝলাম, কিন্তু আমি নিলয়ের সাথে সম্পর্ক ঠিক করতে পারবো না। এটাতে অন্তত তুই আর জোর করিস না। সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমি বললাম, জাস্ট বললাম একবার। এখন তুই চাইলে নিলয়ের সাথে মিশতে পারিস, নাও মিশতে পারিস। আমি তোকে জোর করব না। ভাবতেছি আমিও ঢাকায় চলে আসব এক্সাম শেষ করে। ঢাকায় এসে করবি কি তুই? আরে তোর হয়তো মনে নাই, ঢাকায় আমার মামা থাকে। সেখান থেকে পড়ালেখা করব তোর সাথে। এখানে আমার একা একা ভাল লাগবে না। আচ্ছা, সেটা নয় পরে দেখা যাবে, আগে এক্সাম শেষ হোক। হুম
আরও টুকটাক কথা বলতে লাগলো আব্দুল আর রানা। এমন সময় আব্দুলের ফোনটা বেজে উঠল। আব্দুল ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখে মিষ্টি। আব্দুল ফোনটা রিসিভ করে মিষ্টির সাথে কথা বলতে লাগলো। রানার বসে না থেকে বাইরে চলে গেল দুপুরে খাবার আনতে। আব্দুল মিষ্টির সাথে 5 মিনিটের মতো কথা বলে ফোনটা রেখে দিল। কিছুক্ষণের মধ্যেই রানা খাবার নিয়ে আসলো। তারপর দুজনে খাবার খেয়ে যে যার রুমে চলে গেল, কারণ দুজনই ক্লান্ত। আব্দুল তার রুমে এসে শুয়ে পড়ল, কারণ একে তো সারা রাত ঘুম হয়নি, একটু আবার এত কাহিনীর সাথে আব্দুলের মাথাটাও ব্যথা করছে আঘাত পাওয়ার কারণে। আব্দুল শুয়ে পড়তেই কিছুক্ষণের মধ্যে ঘুমের দেশে পাড়ি জমালো। প্রায় সন্ধ্যার সময় রানা আব্দুলকে ডেকে দিল। আব্দুল ফ্রেশ হয়ে নিচে নামলো, রেডি হয়ে তার ব্যাগটা নিয়ে। তারপর দুজনে রাতের ডিনার করে বাস স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রানা যাচ্ছে আব্দুলকে এগিয়ে দিতে, আব্দুল আর রানা যাচ্ছে বাস স্টেশনের দিকে। এমন সময় রানা বলল, একটা কথা শুনলাম, কি কথা? নিলয় নাকি তার বাসায় চলে যাবে এক্সাম শেষ করেই, এখানে নাকি আর থাকবে না। ও আচ্ছা, তা নিলয়ের বাসা জানি কই? কেন, তোর মনে নেই? নিলয়ের আসল বাসায় তো ঢাকায়। না, আমার মনে ছিল না। তার ঢাকার কোথায় থাকে ওরা? সেটা আমি জানি না। ও আচ্ছা, এসব বাদ দে, চল, দেরি হয়ে যাবে। চল, দেরি হয়ে যাবে। তারপর রানা আর আব্দুল বাইকে করে চলে এলো বাস স্টেশনে। রানা একটা টিকিট কেটে আব্দুলকে বাসে উঠিয়ে দিল। আব্দুলের সাথে কিছু কথা বলে আব্দুলকে বিদায় দিয়ে চলে গেল। তারপর কয়েক মিনিটের মধ্যেই বাস ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। আব্দুল নিহাকে ফোন দিয়ে জানিয়ে দিল সে গাড়িতে উঠে পড়েছে। তারপর আব্দুল মিষ্টিকে ফোন দিয়ে কথা বলতে লাগলো। প্রায় 8-10 ঘন্টা জার্নি করে আব্দুল ঢাকায় চলে এলো। রাতে প্রায় অধিক সময় মিষ্টির সাথে কথা বলতে বলতে কাটিয়ে দিয়েছে, তাই তেমন প্যারা হয়নি আব্দুলের। তারপর আব্দুল একটা গাড়ি নিয়ে বাসায় চলে এলো। বাসে এসে কলিং বেলের চাপ দিতেই নেহা এসে দরজা খুলে দিল। মনে হয় আব্দুলের জন্যই অপেক্ষা করছিল। আব্দুলের মাথায় এখনও ব্যান্ডেজ করা। আব্দুলের মাথায় ব্যান্ডেজ করা দেখে নেহা উত্তেজিত হয়ে বলল, কি রে, তোর মাথায় ব্যান্ডেজ কেন? নিশ্চয়ই সেখানে গিয়েও মারামারি করেছিস। আরে না, ওয়াশরুমে পড়ে গেছিলাম, তাই একটু মাথায় চোট পেয়েছি, কিছুই হয়নি। আমার তো বিশ্বাস হচ্ছে না তোর কথা। তোর বিশ্বাস নিয়ে আমার কোনো কাজ নেই, সর সামনে থেকে, অনেক জার্নি করে এসেছি, ঘুম পাচ্ছে। এই বলে আব্দুল তার রুমে চলে গেল। ব্যাগটা বিছানায় ফেলে দিয়ে গা এলিয়ে দিল বিছানায়। ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল আব্দুল। প্রায় 2 থেকে 3 ঘন্টা ঘুমানোর পর আব্দুলের ঘুম ভাঙল কারোর কোমল হাতের স্পর্শে। আব্দুল চোখ খুলে তাকিয়ে দেখে মিষ্টি তার মাথার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আব্দুল মিষ্টিকে বলল, কখন এসেছো? এই তো আধা ঘন্টা হবে। আমাকে ডাকো নাই কেন? আমি এসে দেখলাম তুমি ঘুমিয়ে আছো আর অনেক জার্নি করে এসেছো, তাই আর ডাকিনি। আচ্ছা, তুমি এখন যাও, আম্মু এসে দেখে ফেলে খবর আছে। তোমার আম্মু তো আমার বাসায় গেল, আন্টির কাছ থেকে শুনলাম তুমি এসেছো, তাই আর দেরি না করে চলে এলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তোমার মাথায় কি হয়েছে? ঘুমের মধ্যেও হাত দিলে ব্যথা পাচ্ছ? আসলে ওয়াশরুমে পড়ে গেছিলাম, তাই একটু চোট লেগেছে। এটা বলে আব্দুল ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে মিষ্টিকে নিয়ে নিচে নেমে এলো। আব্দুল আর মিষ্টি নিচে নেমে দেখে নেহা সোফায় বসে বসে ফোন চালাচ্ছে। আব্দুল আরও মিষ্টি গিয়ে সোফায় বসে পড়ল। তখন নেহা বলল, কি রে, প্রেম করা হলো তোদের? না, হয় নাই, এখন করমু। এ বলে মিষ্টি নেহার সামনে আব্দুলের গালে কিস করে দিল। তা দেখে নেহা বলল, কি রে, তোর লজ্জা শরম নাই? আমার সামনে বসে আমার ছোট ভাইকে কিস করছিস? আমি আমার জামাইকে কিস করেছি, এখানে লজ্জা পাওয়ার কি আছে? বিয়েই হইল না, আবার জামাই? যত সব ঢং। হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে। আমার জামাইকে আমি 100 বার কিস করব, তোর কোনো সমস্যা? এটা বলে মিষ্টি আবার আব্দুলের গালে কিস করে বসলো। তখন নেহা বলল, আমার কোনো সমস্যা নাই। তোরা কিস করলি না শারীরিক সম্পর্ক করলি, তা আমার দেখার সময় নাই। তোরা থাক, আমি গেলাম। এটা বলে নেহা সেখান থেকে উঠে তার রুমে চলে গেল। আব্দুল আর মিষ্টি একসাথে হেসে উঠল। আব্দুল কিছু না বলে মিষ্টির গালে একটা কিস করে বসলো। মিষ্টিও কিছু বলল না।
এভাবে যেতে লাগলো দুদিন। মিষ্টি আর আব্দুলের খুনসুটিময় ভালোবাসা দিন দিন বাড়তে লাগলো। তাদের খুনসুটি দুষ্টামি এর মধ্য দিয়েই দিন যেতে লাগলো। এভাবে দেখতে দেখতে চলে গেল অনেক দিন, আর মাত্র একটা পরীক্ষা বাকি। আব্দুল আর মিষ্টি দোলনায় বসে আছে, আর নিহা ছাদের এক কোণে একটা চেয়ারে বসে বই পড়ছে। আব্দুল মিষ্টির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। তখন মিষ্টি বলল, কাল থেকে তো আমার পরীক্ষা শেষ। কালকে বাসে এসে আমাদের ভালোবাসার কথা জানাবো। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, কালকে কিন্তু আমাকে কলেজের সবার সামনে গোলাপ দিয়ে প্রপোজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, করব। আচ্ছা প্রপোজ পরে করিস, আগে বাসায় গিয়ে পড়তে বস দুইজনে। এই কাল না তোদের পরীক্ষা? ভালো ছেলেদের বেশি পড়তে হয় না, অল্প পড়লেই হয়। তুই গাদি, তুই পড়। রেজাল্টের সময় দেখবো নি কত ভালো পড়েছিস, কে কত বড় গাধা। এখন যা রুমে গিয়ে পড়তে বস। আর মিষ্টি তুইও যা পড়তে বস। ওর চক্করে তোর পড়ালেখাও দিন দিন লাটে উঠছে। তারপর কেউ আর কোনো কথা বলল না। মিষ্টি তার বাসায় চলে গেল। আব্দুলও তার রুমে গিয়ে পড়তে বসলো। পরের দিন সবাই যথাসময়ে পরীক্ষা দিতে গেল। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে নেহা বেরিয়ে পড়ল। আব্দুল আর মিষ্টির জন্য অপেক্ষা করছে, কিন্তু কেউ আসছে না। তাই নেহা বিরক্ত হয়ে বাসার দিকে হাঁটা দিল। কিছুক্ষণ পর সবার পরীক্ষা শেষ হলে আব্দুল আর মিষ্টি বেরিয়ে দেখে নেহা কোথাও নেই, হয়তো বাসায় চলে গেছে। শেষ পরীক্ষা, তাই সবাই ক্যাম্পাসে দাঁড়িয়ে একটু কথা বলতে বলতে আড্ডা দিতে লাগলো। আসার সময় আব্দুল একটা গোলাপ নিয়ে এসেছে। আব্দুল সবার সামনে মিষ্টির সামনে হাঁটু গেড়ে বসে গোলাপটা এগিয়ে দিয়ে বলল, যদিও আমি গুছিয়ে ঠিকঠাকভাবে প্রপোজ করতে পারি না, তবুও প্রপোজ করছি শুধু তোমার কথা ভেবে। জানি না ভালোবাসা কাকে বলে। আমি ভালোবাসায় বিশ্বাস করতাম না, কিন্তু তোমায় দেখার পর আমার মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়। তোমার কাছে থাকলে তোমার প্রতি এক অদ্ভুত টান অনুভব করি। তুমি যখন আমার কাছে থাকো না, তখন পুরো দুনিয়া অন্ধকার লাগে। এই পৃথিবীতে তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তোমায় দেখলে শুধু একটা কথাই মনে পড়ে, সৃষ্টিকর্তা তোমাকে শুধু আমার জন্যই নিজ হাতে সৃষ্টি করেছে। এগুলো যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসি, যা হয়তো কখনো বলে প্রকাশ করতে পারবো না। তুমি চাইলে আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে রাজি। তুমি আমার হাতে হাত রাখলে আমি পুরো পৃথিবীর ভালোবাসা তোমাকে এনে দিতে রাজি। তুমি আমার হাতে হাত রাখলে আমি পুরো পৃথিবীর ভালোবাসা আমি তোমাকে এনে দিতে রাজি। তুমি কি হবে আমার জ্যোৎস্না রাতে হাতে হাত রেখে চাঁদ দেখার সঙ্গী? তুমি কি হবে আমার আয়নের আম্মু? তুমি কি হাঁটবে আমার হাতে হাত রেখে শীতের দিনে ছোট ছোট ঘাসে জমে থাকা শিশির বিন্দু উপর দিয়ে? অবশেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসি, অনেক ভালোবাসি, অসম্ভব ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তোমায় আয়নের আম্মু। আব্দুল মিষ্টিকে প্রপোজ করে হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে, গোলাপটা এগিয়ে দিয়ে। এমন সময় কেউ একজন আব্দুলকে পিছন থেকে লাথি দিল। আব্দুল গিয়ে পড়ল মিষ্টির পায়ের সামনে। আব্দুল কিছু বুঝে ওঠার আগেই এটা হয়ে গেল। আব্দুল তাকিয়ে দেখে 6 থেকে 7টা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে হকি স্টিক নিয়ে, আর তার মধ্যে একজন আব্দুলকে লাথি মেরেছে। আব্দুল কিছু বুঝতে পারছে না কেন তাকে মারা হলো। আব্দুল কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটা আবার আব্দুলকে মারতে আসলো। আব্দুল আর দাঁড়িয়ে না থেকে ছেলেটার বুকে এক লাথি দিল। লাথি খেয়ে ছেলেটা দূরে গিয়ে সিটকে পড়ল। এটা দেখে বাকি ছেলেগুলো আব্দুলকে মারতে আসলো। আব্দুল তাদের হকি স্টিক নিয়ে তাদেরকেই মারতে লাগলো। আব্দুল হকি স্টিক দিয়ে এক এক করে সবাইকে মারতে লাগলো। সবাইকে মেরে প্রায় আধমরা করে ফেলেছে আব্দুল। আব্দুল ছেলেগুলোকে মারছে, এমন সময় কেউ পিছন থেকে আব্দুলের মাথায় হকি স্টিক দিয়ে এক বাড়ি দিল। আব্দুল মাথায় হাত দিয়ে ঘুরে দেখে তার সামনে মিষ্টি এক হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে আব্দুলের মাথা ঘুরতে লাগলো। আব্দুল কিছু বুঝতে পারছে না, সব কিছু যেন ধোঁয়াশা লাগছে তার কাছে। তখন আব্দুল মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, মিষ্টি, তুমি এটা কি করলে? ঠিক তেমনটাই করেছি যেমনটা তুই আমার ভাইয়ের সাথে করেছিলি। তোমার ভাইকে? আমি তোমার ভাইয়ের সাথে কি করেছি? নিলয় আমার কলিজার টুকরো ছোট ভাই, যাকে তুই 4 মাস আগে মেরে হসপিটালে পাঠিয়েছিলি। আমার ছোট কলিজার টুকরা ভাই 3 মাস হসপিটালের বেডে শুয়েছিল। আমি শুধু চেয়ে দেখেছিলাম, কিছু করতে পারিনি। শুধু তোর কারণে আমার ভাইয়ের এই অবস্থা হয়েছিল। আজ তোকেও ঠিক তেমনভাবে হসপিটালের বেডে পাঠাবো, দেখবি মৃত্যুর যন্ত্রণা কত ভয়ানক। এটা বলে মিষ্টি আব্দুলের বুকে দিল এক লাথি। আব্দুল মাটিতে গিয়ে আশ্রে পড়ল। আব্দুলের মাথা থেকে রক্ত পড়ছে।
আব্দুল মাটি থেকে উঠে হাঁটু গেড়ে বসে বলল, তার মানে তুমি আমায় এতদিন ভালোবাসোনি, অভিনয় করেছো আমার সাথে? মিষ্টি, তুমি কি আমায় সত্যি ভালোবাসো না? ভালোবাসবো তাও আবার তোকে? কখনো সম্ভব না। না, আমি তোকে কোনোদিন ভালোবাসিনি আর বাসবো না। প্লিজ মিষ্টি, তুমি বিশ্বাস করো, আমি নিলয়কে মারিনি। তুমি ভুল বুঝছো। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তো এটাই চাই, তুই আমাকে ভালোবেসে না পেয়ে তিলে তিলে কষ্ট পেয়ে মরিস। আমি ভুল করতেছি তাই না? নিলয় আমার কলিজার টুকরো ভাই, প্লাস ও আমার বেস্ট ফ্রেন্ড। তাই ও আমাকে সব বলেছিল। ভয়ে বাসায় যাবে বলেনি, আমিও ভয়ে বাসায় বলিনি। আমার কলিজার টুকরো ভাইকে আমি দেখতে গিয়ে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল যে তুই এত বাজেভাবে আমার ভাইকে মেরেছিলি। আমার ভাই 3 মাস হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাটিয়েছিল। এত সহজে কিভাবে ভুলা যায়? আজও ঠিক সেই রকম তোর অবস্থা করব। দেখবি মৃত্যুর যন্ত্রণা কাকে বলে। এই 4 মাসে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে, যার জন্য ভবিষ্যতে তোমাকে আফসোস করতে যেন না হয় মিষ্টি। আর একটা কথা, এত ভালোবাসা পরও আমাকে ঠকানোর যে সিদ্ধান্ত তুমি নিয়েছো না, এই সিদ্ধান্তটাই একদিন তোমাকে কাঁদতে কাঁদতে ক্লান্ত করে দিবে। আফসোস করবে এই মিষ্টি, তাও আবার তোর জন্য। হাসালি আমাকে। আর তোর জন্য কাঁদবে এই মিষ্টি? তোকে প্রথম দিন ছাদে দেখেই চিনতে পারি আমি। আমি সেই দিনই মারতে পারতাম তোকে, কিন্তু আমি তোকে ভালোবাসার জালে ফাঁসিয়ে মায়ায় ফেলে শারীরিক এবং মানসিক যন্ত্রণা দিতে চেয়েছিলাম, যেন তুই তিলে তিলে কষ্ট পেয়ে মরিস। তাই তোর এত কাছ থেকে কাছে এসে এত আপন হয়েছিলাম, আমার প্রতি মায়া বাড়িয়েছিলাম, যেটা আমার সেই প্রথম দিনের প্ল্যান, যা আজ পুরোপুরি সাকসেস। এটা বলে মিষ্টি হাসতে লাগলো। আব্দুল শুধু তাকিয়ে আছে অবাক চোখে মিষ্টির দিকে। আব্দুলের পুরো দুনিয়া অন্ধকার হয়ে আছে। আব্দুল শুধু ভাবছে মিষ্টি তাকে ভালোবাসেনি, তার সাথে বেইমানি করেছে, তার সাথে অভিনয় করেছে। এসব ভাবতেই আব্দুলের চোখের কোণে পানি চলে আসে। সত্যি আব্দুলের আজকে মানসিকভাবে অসম্ভব যন্ত্রণা হচ্ছে, যেমনটা মিষ্টি চেয়েছিল। আব্দুলের পুরো কলিজা ছিঁড়ে খাচ্ছে কেউ একজন, যেটা মিষ্টি। আব্দুল আর কিছু ভাবতে পারল না। তখন আব্দুল মিষ্টিকে উদ্দেশ্য করে শুধু একটা কথাই বলল, আমার ভালোবাসাটা মিথ্যা নয়, তবে তোমার ভালোবাসাটা ছিল নিখুঁত অভিনয়, যা চলচ্চিত্র অভিনেত্রীদেরও হার মানাবে। বেশি কিছু চাইনি, তোমাকে চেয়েছিলাম, একটু ভালোবাসা লোভে পড়েছিলাম। মৃত্যু হবে নিশ্চয় জেনেও মৃত্যুকে ভয় না করে তোমাকে হারানো ভয় করেছিলাম। কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না এটা সবাইকে বলেছিলাম। আজ দেখো সেটাই হলো সত্যি। তবে তুমি নিশ্চিত থাকো, আমাকে একদিন তোমার মনে পড়বেই। খারাপ সময় তোমাকে একদিন গ্রাস করবেই। আর সেই দিন আমি হারিয়ে যাব ওই দূর আকাশে। সত্য খুঁজেও পাবে না আমায় লক্ষ্যতারার মাঝে। তবে তুমি মিলিয়ে নিও, আমার যদি দিনগুলো কাটতে ধরে ভালো, তাহলে তুমি থাকতে পারবে না ভালো। নিভে যাবে তোমার আলোকিত জীবনে আলো। অভিশাপ দিতে হবে না, কেননা আমার চোখের পানি একদিন তোমায় ভালোভাবে ঘুমাতে দিবে না। এমন একটা সময় আসবে সারাদিন না খেয়ে চোখে ধোঁয়াশা দেখবা, পায়ে দাঁড়িয়ে থাকা শক্তি হারাবা। শুধু বুকে বাঁ পাশে না, ডান পাশেও যন্ত্রণা শুরু হবে। তোমার মস্তিষ্কে শুধু আমার ছবি ভেসে উঠবে, আর তখনই তোমার মনে পড়বে অতীতে একজন নির্দোষ মানুষের সাথে করেছিলে তুমি অবহেলা এবং বেইমানি। আর তখনই তুমি অনুভব করবে ভালোবাসা মানুষকে ঠকানোর কি জ্বালা। এটা বলে আব্দুল উঠে দাঁড়ালো। তখন 4-5টা ছেলে এসে আব্দুলকে ইচ্ছে মতো মারতে লাগলো। আব্দুল ইচ্ছে করলেই তাদের মেরে শুইয়ে দিতে পারে, কিন্তু আব্দুল চুপ করে আছে। আব্দুলকে মারতে দেখে মিষ্টি বলল, আমি গেলাম, তোরা ওকে মেরে আধমরা করে ফেল, যেন হসপিটালের বেডে 6 মাস শুয়ে থাকতে হয়। হাত পা সহ শরীরের প্রত্যেকটা অংশ ভেঙে ফেল, যেন আমার ভাইয়ের চেয়েও বেশি মৃত্যুর যন্ত্রণা নিজের চোখ দিয়ে দেখতে পায়। ওকে আপনি যান, আমরা ওর এমন ব্যবস্থা করছি যেন সারা জীবন হসপিটালে বেডে শুয়ে থাকতে হয়। আর একটা কথা, এটা ভিডিও করে আমার ফোনে পাঠিয়ে দিস, যেন আমার ভাইকে সারপ্রাইজ দিতে পারি। এটা বলে মিষ্টি সেখান থেকে চলে গেল। এদিকে ছেলেগুলো আব্দুলকে বেধড়ক মারতে লাগলো, আর একজন ভিডিও করতে লাগলো। আব্দুলকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে। আব্দুল কিছু বলছে না, চুপচাপ মার খাচ্ছে। আব্দুলের শরীরে যত না আঘাত, তার চেয়ে বেশি আঘাত তার মনে। আব্দুলের চোখের কোণে পানি জমে আছে।
সাথে আব্দুলের মাথা থেকে রক্ত পড়ছে। এমন সময় কোথা থেকে যেন আবির আসলো। আবির আব্দুলকে বাঁচাতে গেলে ছেলেগুলো এবার আবিকে মারতে থাকে। ছেলেগুলো আবিকে মারতেছে, এমন সময় কেউ একজন পিছন থেকে একটা ছেলেকে লাথি দিল। এটা দেখে বাকি ছেলেগুলো পিছনে তাকাতে দেখে আব্দুল তাদের সামনে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। ছেলেগুলো অবাক হয়ে তাকিয়ে আছে আব্দুলের দিকে, কেননা কয়েক সেকেন্ড আগেই তারা আব্দুলকে মেরে পুরো আদমরা করে ফেলেছিল, কিন্তু এখন আব্দুলই তাদের সামনে দাঁড়িয়ে আছে। তখন আব্দুল বলল, কি রে, অবাক হচ্ছিস? অবাক হওয়ারই কথা। তোদের মতো মাছিকে মারতে আমার 2 মিনিট লাগবে না। এতক্ষণ পরে মার খেলাম কেন জানিস? মিষ্টির জন্য। ভাবলাম মিষ্টি এত কষ্ট করে আমাকে ঠকিয়েছে, সব কিছু করেছে নিখুঁতভাবে প্ল্যান করে, তাই একটু মার তো খেতেই হয়। আর তার ভিডিওটাও বানিয়ে দিলাম যেন ও নিলয়কে সারপ্রাইজ দিতে পারে আর নিজেও সারপ্রাইজ হতে পারে। এটা বলে আব্দুল পড়ে থাকা একটা হকি স্টিক হাতে তুলে নেয়। তারপর হকি স্টিক দিয়ে এক এক করে সবাইকে মারতে থাকে। আবিরও উঠে আব্দুলের সাথে সাথে তাদেরকে মারতে থাকে। আব্দুল সবাইকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। মারতে মারতে আব্দুল একটা ছেলের মাথা বরাবর দিল হকি স্টিক দিয়ে সজোরে একটা বাড়ি। মাথায় সজোরে হকি স্টিক দিয়ে বাড়ি খেয়ে ছেলেটা নিচে পড়ে মাথায় হাত দিয়ে কাতরাতে থাকলো, যেন মনে হয় ছেলেটা মৃত্যুর কয়েক সেকেন্ড আগে অবস্থান করছে। এভাবে কাতরাতে কাতরাতে ছেলেটা কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে মারা গেল। এটা দেখে বাকি ছেলেগুলো প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেল। আবার একটা ছেলে আব্দুলকে মারতে আসলে আব্দুল সেমভাবে দিল ছেলেটার মাথায় হকি দিয়ে একটা বাড়ি। কয়েক সেকেন্ডের মধ্যেই ছেলেটা মাটিতে শুয়ে পড়ল। এটা দেখে বাকি ছেলেগুলো নিজেদের যান বাঁচাতে দৌড়ে পালিয়ে গেল। যে ছেলেটা ভিডিও করছিল সেও ভয়ে পালিয়েছে আর মোবাইল ফেলে দিয়ে আব্দুল ফোনটা হাতে তুলে ভিডিওটা পাঠিয়ে দিল মিষ্টির কাছে। তারপর আব্দুল ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলল। তারপর আব্দুল আবিকে ধরে হসপিটালে নিয়ে যেতে লাগলো, কেননা আবি প্রায় অনেকটাই মার খেয়েছে। এদিকে আব্দুলের শরীরে রক্ত লেগে আছে আর মাথা দিয়ে এখনও হালকা রক্ত পড়ছে, কিন্তু আব্দুলের সেদিকে কোনো খেয়াল নেই, যেন আব্দুলের কিছুই হয়নি। আব্দুল আবিরকে হসপিটালে নিয়ে এসে আবিরের হালকা ট্রিটমেন্ট করে নিজের মাথায় ব্যান্ডেজ করে নিল, সাথে ক্ষত স্থানগুলো পরিষ্কার করে নিল। তারপর আব্দুল আর আবির বাইরে বের হয়ে আসলো। তখন আবির বলল, আফসোস করিও না দোস্ত। আফসোস কেন হবে না বল? এত ভালোবাসা পড়ো, না বুঝলো আমার ভালোবাসা, না বুঝলো আমারে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চল বাসায় চল। না, আমি বাসায় যাব না। তাহলে এখন কই যাবি তুই? আমি আগে যেখানে থাকতাম সেখানে। এখানে থাকলে মিষ্টি আমার চোখের সামনে পড়বে, কখনোই তাকে ভুলতে পারবো না। এমনি ওকে ভুলতে পারবো না জানি, তবুও চেষ্টা করবে তাকে ভুলে থাকার। একদিনে ভালোবাসা, 2 দিনে ঝামেলা, 3 দিনে ব্রেকআপ, আর 4 দিনে নতুন কেউ। চারিদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিহার্সাল দেখাতেই ব্যস্ত। যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা, ততদিন আমি আর ফিরবো না এখানে। তাহলে আমাকেও কেউ নিয়ে চল। কোথায় যাবি তুই আমার সাথে? এর চেয়ে ভালো তুই বাসায় চলে যা। না, এই অবস্থায় আমি বাসায় গেলে ঝামেলা হবে। তার চেয়ে বরং আমিও তোর সাথে যাই। এক্সাম শেষ, তাই কোনো সমস্যা নেই। 2-3 মাস থেকে বাইরে ঘোরাও হবে আর তোর সাথে থাকাও হবে। তারপর 2-3 মাস পর তুই চাইলে আমার সাথে চলেও আসতে পারিস, আবার নাও আসতে পারিস, সেটা তো তোর ওপর। আচ্ছা ঠিক আছে, আমি আর না করবো না, চল তাহলে। দাঁড়া, বাসায় ফোন করে জানিয়ে দে, আর তুইও বাসায় ফোন করে জানিয়ে দে। তুই ফোন করে জানিয়ে দে, আমার প্রয়োজন নেই। এই বলে আব্দুল তার ফোন থেকে সিম 2টা বের করে ভেঙে ফেলল। ফোনটাও ভেঙে গেছে, তাই সেটাও রাস্তার সাইডে ফেলে দিল। আবির তার বাসায় ফোন করে জানিয়ে দিল সে ঘুরতে যাচ্ছে কয়েক মাসের জন্য। তারপর আব্দুল আর আবির বাস স্টেশনে গিয়ে 2টা টিকিট কেটে বাসে উঠে পড়ল। প্রায় 8 থেকে 10 ঘন্টা জার্নি করে তারা চলে এলো চট্টগ্রামে। তারপর আবির আর আব্দুল একটা গাড়ি নিয়ে চলে এলো রানার বাসায়। রানার বাসার সামনে দাঁড়িয়ে আব্দুল কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণ পর রানা এসে দরজা খুলে দিল। রানা দরজা খুলে তাকিয়ে দেখে আব্দুল আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। রানা ভালোভাবে আব্দুলের দিকে তাকাতেই দেখতে পেল আব্দুলের মাথায় ব্যান্ডেজ, ব্যান্ডেজের অংশ লাল হয়ে আছে রক্তে, আর আব্দুলের মুখে কয়েক জায়গায় হালকা একটু ক্ষত। এটা দেখে রানা শান্ত গলায় বলল, কিরে, তোর এই অবস্থা কে করেছে? কথা বল আব্দুল। কিরে, কথা বল, কে তোর এই অবস্থা করেছে? তুই শুধু একবার বল, কে তোর এভাবে মেরেছে? আমি তোরে কথা দিচ্ছি, আমি মেহরাজ হোসেন রানা
পুরো দুনিয়ায় উল্টে ফেলামো। বাবা! আব্দুলের মাথায় ব্যান্ডেজ এবং মুখে কয়েক স্থানে ক্ষত দেখে রানা রেগে বলল, তোর গায়ে হাত দিয়েছে কে? তোর এ অবস্থা হয়েছে কেমনে? কে তোর গায়ে হাত দিয়েছে? চুপ কর। কি রে, আমি তোরে কি কইতাছি? তোরে আমি কি কই? তোর গায়ে হাত দিয়েছে কে? কথা কস না কেন? কথা বল, একবার বল শুধু, তোর গায়ে হাত দিয়েছে কে? আমি মেহেরাজ পুরো দুনিয়া উল্টা ফেলামো। চুপ করবি? তোরে বলতে হবে না, আমি বুঝে গেছি। নিলয় না নিলয়, আয় তুই আমার লগে আয়। এ বলে রানা আব্দুলের হাত ধরে বাইরে নিয়ে যাবে। তখন আব্দুল বলল, না, নিলয় আমার গায়ে হাত দিইনি। তুই মাথা ঠান্ডা করে ভিতরে চল। মাথা ঠান্ডা করবো মানে? তোর গায়ে হাত দিয়েছে, আমি চুপ করে থাকবো? আরে আমার গায়ে হাত দিবি এত সহজে? আমি ইচ্ছে করেই মার খেয়েছি, আর তাদের উচ্চ শিক্ষাও দিয়েছি। নেক্সট টাইম আমাদের সামনে দেখলে আর দাঁড়িয়ে থাকবে না। আয় তুই ভিতরে আয়। আবির তুইও আয়। এ বলে আব্দুল রানাকে ধরে ভিতরে নিয়ে যায়, সাথে আবিরকেও। তারপরে আব্দুল আবিরের সাথে রানার পরিচয় করিয়ে দিল। তখন রানা বলল, এখন বল, তোর এই অবস্থা কেমনে হয়েছে? রাতে তোরে সব খুলে বলমু। এখন জার্নি করে এসেছি, অনেক ক্লান্ত লাগছে। আচ্ছা, যা তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, আর আবিরকে তোর পাশের রুমটা দেখিয়ে দে। তারপর আব্দুল চলে এলো তার রুমে এবং আবিরকে তার পাশের রুম দেখিয়ে দিল। তারপর আব্দুল তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করলো। আব্দুল একটু ঘুমাতে লাফ দিয়ে উঠল বিছানা থেকে। তারপর আব্দুল একটা পানির বোতল নিয়ে পানি খেতে খেতে ভাবতে লাগলো। না, কোনোভাবেই মিষ্টির ছবিটা মস্তিষ্কের ভিতর থেকে সরাতে পারছি না। না, আমাকে যেভাবেই হোক মিষ্টিকে ভুলতে হবে, যেভাবে তানাকে ভুলেছিলাম আমি। এসব ভেবে আব্দুল আবার ঘুমিয়ে পড়ে। এদিকে মিষ্টির মন শান্ত হচ্ছে না, কেননা সেও আব্দুলকে ভালোবাসে গত 1 বছর ধরে। আপনারা হয়তো ভাবছেন মিষ্টি কিভাবে আব্দুলকে 1 বছর ধরে ভালোবাসে, যেখানে তাদের পরিচয় 4 মাস আগে। গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। মিষ্টি ভেবে চলেছে সে কি আব্দুলের সাথে কাজটা ঠিক করেছে। সেও তো আব্দুলকে মন থেকে ভালোবাসে। সে কিভাবে করতে পারলো এই জঘন্যতম কাজটা করতে? এসব আনমনে ভাবছে মিষ্টি। পরক্ষণেই মিষ্টি মনে মনে বলল, যা করেছি একদম সঠিক করেছি। মিষ্টি আব্দুলকে নিয়ে নানা কথা ভেবে চলেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। মিষ্টি গিয়ে দরজা খুলে দিল। মিষ্টি তাকিয়ে দেখে তার ভাই নিলয়। নিলয় মিষ্টিকে দেখে জড়িয়ে ধরলো, আর মিষ্টিও নিলয়কে দেখে জড়িয়ে ধরলো। তারপর নিলয় ভিতরে আসতেই মিষ্টি নিলয়কে বলল, কিরে, আসতে কোনো সমস্যা হয়নি তো তোর? তোর জন্য সকাল থেকে অপেক্ষা করছি। না আপু, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা তোর জীবনের সেরা সারপ্রাইজ হবে। কি সারপ্রাইজ আপু? তাড়াতাড়ি বলো, আমার তো এক্সাইটেড লাগছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে দেখাচ্ছি। ওকে আপু। এই বলে নিলয় তার রুমে চলে যায়। তারপর রুম থেকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসে। নিচে এসে নিলয় বলল, এখন বলো কি সারপ্রাইজ আপু? এই যে দেখ। এটা বলে মিষ্টি ল্যাপটপটা অন করে ভিডিওটা প্লে করে দিল। আব্দুলকে এভাবে বেধড়ক মারতে দেখে নিলয় প্রচণ্ড রেগে গেল। নিলয়ের চোখ রক্তবর্ণ রূপ ধারণ হয়ে গেছে, মনে হচ্ছে চোখ থেকে রক্তক্ষরণ হবে। নিলয় কিছু না বলে ল্যাপটপে দিল এক ঘুষি। সাথে সাথে ল্যাপটপটা ভেঙে চুরমার হয়ে গেল। নিলয়ের হাত থেকে রক্ত পড়তেছে। এটা দেখে মিষ্টি বলল, কিরে, তুই কি পাগল হয়ে গেছিস? ল্যাপটপটা এভাবে ভাঙলি কেন? আর তোর হাত থেকেও তো রক্ত পড়ছে। ফরুক, রক্ত আগে বল, আব্দুলকে এত বাজেভাবে মারছে কেন? আর তুই এই ভিডিও কই থেকে পেলি? কেন আমি মারছি? তুই কি খুশি হসনি নিজের হাতে মারবি বলে? আব্দুল তোকে মারছে আর আমি তাকে ছেড়ে দিব কিভাবে বল? হয়তো এখন হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। মিষ্টি এটা বলতে নিলয় কি করবে ভেবে পাচ্ছে না। নিলয় সাথে সাথে শরীরের সমস্ত শক্তি দিয়ে মিষ্টির গালে 2টা থাপ্পড় দিল। মিষ্টি থাপ্পড় খেয়ে ছিটকে সোফায় পড়ে গেল। মিষ্টি অবাক হয়ে তাকিয়ে আছে। আজ পর্যন্ত মিষ্টির গালে নিলয় হাত তোলা তো দূরের কথা, নিলয় মিষ্টির দিকে রেগে পর্যন্ত তাকায়নি। মিষ্টি গালে এত জোরে থাপ্পড় মেরেছে যে মিষ্টির চোখে পানি চলে এসেছে। তখন নিলয় বলল, তোকে আমার বোন ভাবতো, ঘৃণা হচ্ছে। তুই কিভাবে পারলি এটা করতে? তুই না হরে 1 বছর ধরে ভালোবাসছি, আর
আমি তোকে বলেছিলাম আব্দুল আমাকে মারছে, কিন্তু সত্যি কথা আব্দুল আমার গায়ে টাচ পর্যন্ত করেনি। তোকে কি আমি বলেছিলাম আব্দুলকে এইভাবে মারতে? বরং আব্দুল আমাকে এক্সামের আগে রফিকের হাত থেকে বাঁচিয়েছে, যেটা তোকে বলা হয়নি। তারপর নিলয় সব কিছু খুলে বলে এক্সামের আগে কি কি হয়েছিল। এসব বলে নিলয় আবারও বলল, বল এখন আব্দুল কোথায়, তাড়াতাড়ি বল, না হলে খারাপ কিছু হয়ে যাবে। মিষ্টি তো সব কিছু শুনে কি করবে ভাবতে পারছে না। মিষ্টির চোখ বেয়ে অঝরে ধারায় পানি ঝরছে। আজকে আব্দুলের বলা কথাগুলো সত্যি হলো। সত্যি মিষ্টির চোখে ধোঁয়াশা দেখছে। মিষ্টি কান্না করতে করতে নিলয়ের পা জড়িয়ে ধরে বলে, প্লিজ ভাই, তুই আমাকে মাফ করে দে। আমি তো তোর জন্য সব করেছি। তুই আমাকে আব্দুলের কাছে নিয়ে চল ভাইয়া, আমি ওকে ছাড়া বাঁচবো না। এটা আগে মনে ছিল না। তোর মতো মেয়েকে ক্ষমা করা তো দূরে থাক, বোন বলতেও আমার ঘৃণা হচ্ছে, ছাড় আমাকে। এটা বলে নিলয় তার পা ছাড়িয়ে বাইরে চলে গেল। তারপর নিলয় এক একে শহরে সব হসপিটাল সহ নানা জায়গায় খুঁজে দেখল, কিন্তু কোথাও পেল না। তারপর নিলয় সন্ধ্যায় বাসায় ফিরে দেখে মিষ্টি অজ্ঞান হয়ে পড়ে আছে সোফার কাছে, হয়তো কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। তারপর নিলয় মিষ্টিকে তুলে সোফায় শুয়ে দেয় এবং মুখে পানি ছিটা মারে। নিলয়ের আব্বা মুখেও ভাসে নেই, তার দুজনে দেশে বাইরে গেছে কোনো একটা কাজে। মিষ্টির মুখে পানি দিতে কয়েক মিনিট পর মিষ্টির জ্ঞান ফিরে। মিষ্টির জ্ঞান ফিরতে মিষ্টি চোখের সামনে নিলয়কে দেখে আবারও কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। নিলয় কিছু বলছে না। তখন মিষ্টি বলল, প্লিজ ভাই, তুই আমাকে মাফ করে দে। তুই আমার আব্দুলকে এনে দে না। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তুই তো জানিস আমি ওকে কতটা ভালোবাসতাম। তুই 1 বছর অপেক্ষা করে ওর ভালোবাসা পেয়ে তুই এমনটা কিভাবে করতে পারলি? আমি প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেছিলাম। আমার ভালোবাসাকে আমি বুঝতে পারিনি। প্লিজ ভাইয়া, তুই আমার আব্দুলকে এনে দে। সব জায়গায় বুঝলাম, কিন্তু কোথাও পেলাম না। কিন্তু তুই আব্দুলের এই দেখা কিভাবে পেলি? আর ওকে মারা তো এত সহজ না, ওকে কিভাবে মারলি? তারপর মিষ্টি এক একে সব খুলে বলে নিলয়কে। নিলয় সব শুনে কি বলবে খুঁজে পাচ্ছে না, বলার কোনো ভাষা নেই। তার কারণ এটা তার বোন। এতক্ষণে সে অন্য কেউ হলে দাঁড়িয়ে থাকতে পারতো না। নিলয় তার রাগ কন্ট্রোল করে বলে, তোকে যে নাম্বার থেকে ভিডিও পাঠানো হয়েছে সেটা কল কর আর বল ও আব্দুলকে কি করেছে। তারপর মিষ্টি ওই নাম্বার দেয়, কিন্তু ফোন বন্ধ আসছে। তা দেখে নিলয় বলল, আব্দুল যদি কিছু হয়ে যায় তোকে আমি কোনোদিন ক্ষমা করব না, আর ওই ছেলেদের আমি দেখে নিব। এটা বলতে মিষ্টি আব্দুলের বাসের কথা মনে পড়ে। মিষ্টি এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে আব্দুলের বাসায় চলে এলো। মিষ্টিকে এভাবে বাসা থেকে বেরিয়ে যেতে নিলয়ও তার পিছু পিছু আসতে লাগলো। মিষ্টি আব্দুলের বাসার কলিং বেল চাপ দিতেই নেহা এসে দরজা খুলে দিল। নেহা মিষ্টির এই অবস্থা দেখে বলল, কি রে, তোর এই অবস্থা কেন? আর আব্দুল কোথায়? কাল থেকেও বাসায় ফেরেনি। চিন্তা করছে ওর জন্য আম্মু আব্বু, আর আব্দুল ফোনও ধরছে না। এটা শুনে মিষ্টি নেহার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ নিহা, তুই আমাকে মাফ করে দে। আমি আব্দুলের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুই আব্দুলকে আমার কাছে এনে দে। আরে তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে সব খুলে বলো আমাকে। আর আব্দুল কোথায়? ও তো তোর সাথে থাকার কথা। তারপর মিষ্টি এক এক করে সব খুলে বলল। মিষ্টির কথা শুনে নেহা কিছু বলছে না। নেহার চোখ থেকে পানি ঝরছে, কারণ নেহার একমাত্র আদরের কলেজার টুকরো আব্দুল। তখন নেহা বলল, তোর ভাইটা ভাই আর আমার ভাইটা ভাই না? তোর ভাই কলিজার টুকরো আর আমার ভাই কিছুই না? তুই এটা করতে পারলি আমার ভাইয়ের সাথে? তুই না ওকে ভালোবাসতি? এভাবে ঠকাতে পারলি আমার ভাইকে? প্রতিশোধ নেওয়ার ছিল, অন্যভাবে নিতি। তুই আমার ভাইয়ের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছিস, যে জায়গাটার ওর সবচেয়ে বেশি ভয়। তুই ওর সেই জায়গাটায় আঘাত করেছিস। তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। জানি না আমার ভাইটা এখন কোথায়, কি অবস্থায় আছে। আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায়, আমি তোকে ছাড়বো না মিষ্টি। আর কখনো এই বাসায় আসার চেষ্টা করবি না। যা এখান থেকে, আর কখনো আমার চোখের সামনে আসবি না। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, এটা ভাবতেও আমার নিজের প্রতি ঘৃণা হয়। এটা বলে নেহা মিষ্টির মুখের উপর দরজাটা বন্ধ করে দিল কাঁদতে কাঁদতে। মিষ্টি সেখানে বসে কাঁদতে লাগলো। নিলয় মিষ্টিকে উঠিয়ে নিয়ে বাসায় চলে গেল। মিষ্টির কান্না থামাতে পারছে না। নিলয় কি করবে ভেবে পাচ্ছে না। মিষ্টি অযোধ্যায় চোখের পানি ফেলছে। কাঁদতে কাঁদতে মিষ্টি একসময় অজ্ঞান হয়ে যায়। এদিকে আব্দুলের বাবা মা নেহা সবে আব্দুলকে খুঁজতে বেরিয়েছে।
অনেক খোঁজাখুঁজির পর আব্দুলকে পেল না। হসপিটাল সহ আব্দুলের সব বন্ধু বান্ধব এর বাসা সহ শহরের সব জায়গায় খুঁজে ফেলেছে, কিন্তু আব্দুলকে পেল না। আব্দুলকে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল। তারাও হতাশ হয়ে বাসায় চলে এলো। নিহত তার কান্না থামাতে পারছে না, সাথে আব্দুলের আম্মু কান্না করছে। আব্দুলের আব্বু তাদের সামলানোর চেষ্টা করছে। এদিকে সন্ধ্যায় বাসার ছাদে বসে আছে আব্দুল, রানা আর আবির। আব্দুল সব কথা খুলে বলে রানাকে। সব কথা শুনে রানা আব্দুলকে উদ্দেশ্য করে বলল, এত কিছু ঘটে গেল, আমায় একটা ফোন দিলি না? আমায় একটা ফোন দিলে আমি গিয়ে মেয়েটার সাথে তোর বিয়ে দিয়ে আসতাম। চল, তুই কালকেই ঢাকায় যাবি, আর ওই মিষ্টি নামের মেয়েটাকে তুলে এনে বিয়ে করবি। তার প্রয়োজন নেই। আমি চাইলে ওকে তুলে আনতে পারতাম, কিন্তু ও আমাকে কোনোদিন ভালোবাসেনি। আমার সাথে অভিনয় করেছে। আমি জোর করে কারো ভালোবাসা পেতে চাই না। জোর করে হয়তো বিয়ে করা যায়, তবে ভালোবাসা না। তাহলে এখন কি করবি? মর ওই মেয়েটার কথা ভেবে ভেবে। তানাকে যেভাবে ভুলেছি মিষ্টিকে ঠিক সেইভাবেই ভুলে যাব। একবার মন থেকে উঠে গেলে আর কখনো আপন হতে পারবে না, বা তার জন্য আফসোস হবে না। তাই তো এখানে এলাম। এখানে 2 থেকে 3 মাস থেকে ওকে ভোলার চেষ্টা করব। জানি না আজও ভুলতে পারবো কি না। আমি ওকে ভুলে যেতে পারবো। এই 2-3 মাসে নিজের উপর এইটুকু কনফিডেন্স আছে আমার। এই আব্দুল বেঈমানদের বেশি দিন মনে রাখে না। তা নয় বুঝলাম, কিন্তু তোর বাসায় একবার ফোন করে জানানো উচিত ছিল না? তোর বাসায় তোর আব্বু আম্মু আর নিহা আপু আবার চিন্তা করবে। রানা তো ঠিকই বলেছে আব্দুল, তুই বাসায় একটা ফোন কর, নাহলে তোর আব্বু আম্মু বাসায় টেনশন করবে। আর নিহা সব কিছু জানতে পারলে তো কি হবে বুঝতেই পারছিস। ঠিক আছে, তোর ফোনটা দে। একটা মেসেজ করে দিই নেহাকে, যেন আমার জন্য চিন্তা না করে। তারপর আব্দুল একটা মেসেজ করে দেয় নেহাকে। মেসেজে এমন কিছু লেখে আব্দুল যেন নেহা বুঝতে পারে এটাই আব্দুল। যখন নেহা বিশ্বাস করে নিশ্চিত হয় যে আব্দুল তাকে মেসেজ করেছে, তারপর নেহার ফোনে একটা মেসেজ দিয়ে আব্দুল সিমটা খুলে ফেলে দিল। এদিকে নেহা তার বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করছে, আর আব্দুলের বাবা মা নেহাকে সামলানোর চেষ্টা করছে। এমন সময় নেহার ফোনে একটা মেসেজ এলো। নেহা কিছু একটা ভেবে মেসেজটা ওপেন করলো। মেসেজে লেখা ছিল, তুই একদম চিন্তা করবি না নীলু, আর আমাকে খোঁজার চেষ্টা করবি না। আমাকে খুঁজলেও পাবি না। সময় হলে আমি বাসায় ফিরে আসব। আর বাসায় আব্বু আম্মুর খেয়াল রাখবি নীলু, আর নিজের খেয়াল রাখবি। আমি যেখানে আছি ভালো আছি, আমার কিছু হয়নি। আর আব্বু আম্মুকে চিন্তা করতে বারণ করবি। কয়েকদিনের মধ্যে ফিরে আসবো আমি। মেসেজটা দেখে নেহার মুখে হাসি ফুটে উঠল। নেহা সাথে সাথেই ওই নাম্বারে কল দেয়, কিন্তু ফোন বন্ধ আসছে। আরও কয়েকবার ফোন দিয়েও কোনো লাভ হলো না, ফোন বন্ধ আসছে। তবুও নেহা নিজেকে শান্ত করলো এই ভেবে যে আব্দুল ঠিক আছে। নেহা নিশ্চিত যে মেসেজটা আব্দুলের, কারণ আব্দুল নেহাকে নীলু বলে ডাকে, যা নেহা ছাড়া কেউ জানে না। এটা ভেবে নেহা একটু শান্ত হলো এবং তার আব্বু আম্মুকে শান্ত করলো আব্দুলের কিছুই হয়নি বলে। আব্দুল বাসায় চলে আসবে এসব বলে তার আব্বু আম্মুকে একটু স্বাভাবিক করে তুলল। রাত 3টা, ছাদে একা বসে আছে আব্দুল। কিছুতে তার ঘুম আসছে না। আব্দুল একের পর এক সিগারেট আর একের পর এক সিগারেট খাচ্ছে। চোখ বেয়ে পড়ছে পানি, অনেক কষ্টে জমে আছে আব্দুলের চোখে। আব্দুল ইচ্ছে করে চোখের পানি থামাতে পারছে না। আব্দুল একসময় যার জন্য সিগারেট ছেড়েছিল, তার জন্য সিগারেট খেয়ে নিজের কলিজা পোড়াচ্ছে। হা হা, বিষয়টা আসলেই কেমন অদ্ভুত। আব্দুল দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এমন সময় কেউ একজন আব্দুলের পাশে এসে দাঁড়ায়। আব্দুল তাকিয়ে দেখে রানা। রানা তখন বলল, যা রুমে গিয়ে ঘুমা, নিজেকে এভাবে কষ্ট দিস না।